আর্নেস্টকে বললেন ইউ কাম হিয়ার। আর্নেস্টকে নিজের চেয়ারে বসালেন ফার্স্ট রোয়ে, ব্রেক উঠে গেলেন স্টেজে। আর্নেস্ট যা করেছিল টোটো সেইটা করলেন। আর্নেস্ট বলল আমি এবার বুঝেছি আমার ভুল কোথায়। ব্রেক 7 বার কেন করতে বললেন? নকল করার জন্য, আলাদা কিছু বলেননি। দিস ইজ হাইট অফ ডিরেকশন। 7 বার দেখলেন কেন? নকল করলেন বুশকে, বুশ যা যা করেছে ঠিক সেইটা গিয়ে আর্নেস্টকে দেখালেন, তুমি বসো তুমি দেখো। আর্নেস্ট এবার বললেন এবার আমি বুঝে গেছি আমার ভুলটা কোথায়, এখন আমি ঠিক করে নিচ্ছি। এটা হাইয়েস্ট ডিরেকশন। এটা আমাদের থিয়েটারে অকল্পনীয়, কারণ দুটো লোক যে ডিরেক্টর এবং আর্টিস্ট দুটোই পৃথিবী বিখ্যাত, আর্নেস্ট বুশ এবং ব্রেক্ট। ব্রেক্ট নিয়ে এসেছিলেন লিলিকে। লিলি কিন্তু অ্যারিস্টোটেলিয়ান থিয়েটারের বিখ্যাত নায়িকা, বিয়াট্রেস লিলি। তাকে ব্রেক্ট তার থিয়েটারে নিয়ে এসেছিলেন। লিলি প্রথমে বলেছিলেন আপনার থিয়েটারে আমি করবো কি করে, আমি তো অ্যালিনিয়েশন জানি না, বিচ্ছিন্নতার তত্ত্বই জানি না, অ্যালিনিয়েশন অ্যাক্টিংটাও জানি না। ব্রেক্ট তখন হাসলেন, হেসে বললেন মাই ডিয়ার লিলি, তুমি তোমার মতন অ্যারিস্টোটেলিয়ান পদ্ধতিতে অভিনয় করো, সেটাই আমার যথেষ্ট। এবং লিলি তার জীবনীতে লিখছিলেন যে এ আমার একটা অভিজ্ঞতা, সত্যিই আমি জানতাম না, কিন্তু আমার লোভ ছিল ব্রেক্টের সাথে অভিনয় করা, আর ওখানে আর্নেস্ট বুশ, একেয়ার্ড শাল, হেলেনে ভাইগালের সাথে অভিনয় করা, এটা আমার একটা লোভ ছিল, সেটা করলাম। এবং আমাকে অত্যন্ত স্নেহ দিয়ে ব্রেক করিয়েছেন। আমি যেটা বলে শেষ করছি চাবিরতি, সেটা হলো ব্রেক্টের যখন শেষ জীবন, ব্রেক্ট তখন বলছেন এখন আমার আর অ্যালিনিয়েশন তত্ত্বের প্রতি কোনো রকম অনুরাগ নেই, আমি আর এটাকে বহন করতে চাইছি না। আর তার পাশাপাশি আমরা দেখছি স্ট্যানিস্লাভস্কি বলছেন আমি যেমন আগে বলতাম যে এই দেখো আমি ডেনমার্কের যুবরাজ হ্যামলেট, এখন আর আমি ভেতরে ঢুকে যাও এটা বলবো না। অর্থাৎ সাইকো পদ্ধতির অ্যাক্টিংয়ে ইফ মানে যদি, যদি ম্যাজিক, স্ট্যানিস্লাভস্কি বড় তত্ত্ব ম্যাজিক ইফ আমি আর প্রয়োগ করতে বলছি না। এটা একটা বড় লেখা আমি পেয়েছিলাম, আমাকে নাট্যচিন্তা অনুবাদ করতে বলেছিল। যেহেতু আমি ইংরেজির সুপণ্ডিত ছিলাম, ওই জন্য আমার 6 দিন কামাই হয়েছিল, 3টে ডিকশনারি নিয়ে বসে বসে আমি ওটা অনুবাদ করেছিলাম আমার স্বার্থে, যে আমি খুঁজে খুঁজে দেখি এই লোক দুটো নিজেকে কেন অস্বীকার করছে। তখন আমি লাস্টে পেলাম ডেফিনেটলি স্ট্যানিস্লাভস্কি নতুন তত্ত্ব পেয়েছিলেন, ব্রেক্টও নতুন তত্ত্ব পেয়েছিলেন। অর্থাৎ শিল্পের নিয়মই তাই। রবীন্দ্রনাথ লিখছেন জ্ঞান পুরনো হয়ে যায়, মেলাও এবার, হৃদয় পুরনো হবে না। ব্রেক্ট কোথায় অ্যালিনিয়েশনের বাইরে একটা হৃদয়ের তত্ত্ব আবিষ্কার করছিলেন, সেটা উনি মনে করছিলেন অ্যালিয়েনেশনের থেকেও এটা বেশি। স্ট্যানিস্লাভস্কি ভাবছিলেন দীর্ঘদিন আমি ম্যাজিক ইফ দিয়ে আমি এটাকে করিয়েছি, এইবার এর থেকেও ভালো আমাকে কিছু করতে হবে যাতে আরো ভালো জীবন্ত অভিনয়টা হয়, এবং আমি আর ন্যাচারালিজমের থিয়েটার করবো না, এখান থেকে বেরোবো। নট দ্যাট, এইরকম নয় উনি বিদ্রোহী হয়ে উঠলেন নিজের তত্ত্বের প্রতি, তা না। নতুন সন্ধানের জন্য যে কোনো শিল্পী, যে কোনো ক্রিয়েটার সে আরেকটা জায়গায় যায়, সবসময় নতুনত্ব খোঁজে। আমাদের মতন অঘা বোকা লোকেদের মতন নয়, ব্রেক্ট স্ট্যানিস্লাভস্কির মতন লোক, তারা নতুনত্ব খুঁজছে পৃথিবীর নাট্যকর্মীদের জন্যে, শুধু ওদের নাট্যকর্মীদের জন্য নয়। কাজী আমি গোড়ায় যা যা বলেছি, সেকেন্ড পার্টে যা যা বললাম, প্রত্যেকের মধ্যেই একটা মিলের জায়গা আছে। অনেক কিছু সময় হবে বলতে পারলাম না, আমি অনেকগুলো বই নিয়ে এসেছিলাম, কিছু কিছু জায়গায় শোনাবো। সেটা হচ্ছে এই বইটা হচ্ছে, অনেকে জানে কিনা জানি না, এটাকে বলে অর্গানান, এটা ব্রেক্টের। হোয়াট ইজ অর্গানান? অর্গানান কি? অর্গানান হলো সূত্র। কিসের সূত্র? সূত্র হলো যেমন বেদ, ঋক, সাম, যজুর, অথর্ব, এই 4টে বেদের যে অনুবাদ আছে সেগুলো কিন্তু সূত্রাকারে লিখিত, বৈদিক সূত্র বলে, ওইগুলো সুক্ত বা আমরা বাংলায় সূত্র।
কোথাও 6 লাইন, কোথাও 8 লাইন। এখন যে বেদের অনুবাদ বেরিয়েছে, বাংলায় তলায় ফুটনোট দেওয়া আছে। আমার কাছে বেদ আছে, সে বেদগুলো বাংলায় ফুটনোট দেওয়া, সেগুলো বোঝা যায় কি বলতে চাইছে। আমাদের দেশে নয়, জার্মানের হানিম্যান, হোমিওপ্যাথি চিকিৎসক হানিম্যান, আবিষ্কারকর্তা, হানিম্যানেরও অর্গানান আছে, অ্যারিস্টটলের অর্গানান আছে। অ্যারিস্টটলকে ব্রেক পছন্দ করতেন না, কিন্তু অর্গাননটা ব্রেক কিন্তু বুঝতে পারলেন এটা খুব জরুরি। এখানে আছে ব্রেকের যা তত্ত্ব আছে সেগুলো সূত্রাকারে 8 লাইন, 6 লাইন, 10 লাইন করে লেখা আছে। এটা অনুবাদ করেছেন, অনেকে চিনবে, অনল গুপ্ত। উৎপলদার সাথে অভিনয় করতেন, বাজরণীতে বাড়ি ছিল, মারা গেছেন। অনলদা অনেক বয়স হয়ে গেছিল। অর্গাননটা কিছুদিন আগে বেরিয়েছে, মানে বেশ কিছুদিন আগে বেরিয়েছে। এখানে ব্রেকটের যা কিছু কাজ প্রায় ডায়েরির মতন, কোথায় 8 লাইন, কোথায় 10 লাইন, কোথায় 12 লাইন, এগুলো লেখা আছে। তাতে ব্রেক বলতে চেয়েছেন যে তিনি যা বলছেন এগুলো সূত্র আকারে এগুলো গ্রথিত আছে, প্রায় ডায়েরির মতো। অর্গানন বলে, আমি একটা জায়গা বলি, আজকে বামপন্থীরা খুব পর্যদস্ত সারা ভারতবর্ষে। পশ্চিমবাংলায় নাকি ভারতবর্ষে পশ্চিমবাংলায় 0-0 হয়ে গেছে, মানুষের খুব কষ্ট হচ্ছে, ভীতি তৈরি হয়েছে, তারা সবাই ভাবছে যে হয়ে গেল আমাদের এই অবস্থা। কিন্তু তারা যদি ব্রেক পড়তো, মাস্ক পড়তো, তাদের ভয়ের কোনো কারণ ছিল না। কিন্তু একমাত্র রিজন যে ইজিমটাকে মারা যায় না, এ সারা জীবন থাকবে। মার্ক্সের তো 200 বছর হয়ে গেছে, ভুলেছে কেউ? একটা ইজিম পৃথিবীতে আছে যে ইজিমটা 200 বছর রয়ে গেল? নেই। এখানে ব্রেক কি লিখছেন, তার একটা নাটক, এটা আমরা দেখেছি, দ্য ভিশন অফ সিমন মাসেল। এটা ব্রেক করেছিল, ব্রেকটা নাটকটা সায়ক করেছিল যদিও স্বপ্ন। সিমন ভিশন অফ সিমন মাসেল। একটা মেয়ে, একটা ছোট মেয়ে একটা হোটেলে কাজ করতো, এবং যুদ্ধের সময় তাকে নিয়ে গোটা নাটকটা। অসাধারণ ব্রেকটের লেখা। সেখানে ডায়লগ আছে যেটা কোথায় মিলে যায় আমাদের দেশের সাথে, কমিউনিস্ট আন্দোলনের সাথে। সেখানে সাইমন বলে একটা চরিত্র আছে, আর একটা দেবদূত আছে। দেবদূত এটা খুবই তো চলতো নাটকে, মানে সিমন মাসারের সাথে দেবদূতের কথা হতো। কিন্তু দেবদূত মাঝে মাঝে এসে প্রশ্ন করতো, ব্রেকটের নাটক তো, ন্যাচারালিজম নয়, কিন্তু প্রশ্ন করতো। সিমন মাসার উত্তর দিত, যুদ্ধ কেন হয়, যুদ্ধে তোমার কি লাভ। এখানে সাইমন বলছে দেবদূতকে, শত্রুপক্ষ বিজয়ী, এখনই কি আমরা লড়াই চালিয়ে যাব? দেবদূত বলছে, আজ রাত্রেও কি বাতাস বইবে? সাইমন বলে হ্যাঁ। দেবদূত আবার বলে, এই আঙিনায় কি কোনো গাছ আছে? সাইমন বলে আছে, পপলার। বাতাসে কি তার মর্মর ধ্বনি শুনতে পাওয়া যাবে? সাইমন বলে হ্যাঁ, খুব স্পষ্টভাবে শুনতে পাওয়া যাবে। তাহলে শত্রু জয়ী হলেও লড়াই চালিয়ে যাওয়াটা প্রতি মানুষের অবশ্য কর্তব্য। এই হচ্ছে ব্রেকটের 4টে নাটক। উনি কিন্তু অর্গাননে এটা দিয়েছেন। এটা গোটা পৃথিবীর প্রতি বার্তা। আমি বললাম যে আজকের আমাদের ভারতবর্ষের অবস্থায় পৃথিবীর মানুষের কাছে বার্তা, শত্রু যতই শক্তিশালী শত্রুপক্ষ হোক, মানুষ হিসেবে তোমার কর্তব্য লড়াইটাকে চালিয়ে যাওয়া, জারি রাখা, তুমি থামাবে না। নাট্য আন্দোলন জয়ী হোক, এখন অনেক দেরি হয়ে গেছে। টি ব্রেকটা করে নিয়ে আমরা একটু প্রশ্নোত্তর করে ছেড়ে দেবো সবাইকে, ঠিক আছে? ওরা তো কোন নগরে ফিরবে কে জানে। চলো চা দাও সবাইকে। আচ্ছা, একটা মিউজিক ভুল হলে তো ঘন্টা 12টা হয়ে যাবে। তাহলে তুমি আর একক বলতে পারছো না, গানকে বলতে পারছো না, আবৃত্তি একক বলা যাচ্ছে না। প্রচুর মিউজিক, লাইট, অমুক হ্যান ত্যান গর্জাস হয়ে গেছে, নাটকের কাছাকাছি চলে আসছে। কেন এটা হলো? রবীন্দ্রনাথের কথায় এটা হলো বায়োস্কোপের কল্যাণে। বায়োস্কোপ যখন এলো তখন তো এই কথা উঠেছিল থিয়েটার শেষ, তড়িৎ গতিতে বায়োস্কোপ ছুটছে। সিনেমা থিয়েটার কেন দেখবে? বায়োস্কোপে এই দেখাচ্ছে, থিয়েটার ওই চলে যাচ্ছে, ওখানে ওই চলে যাচ্ছে, কত মুহূর্তের মধ্যে কত কিছু হচ্ছে। থিয়েটার এবার শেষ হয়ে গেল।
দেখা গেল বায়োস্কোপই শেষ হয়ে গেল, থিয়েটার রয়ে গেল, একটা সিনেমা হল নেই এই চত্বরে। সব ছোটো ছোটো জায়গায় ঢুকে পড়েছে, ভিডিও দেখছে, ইয়েতে দেখছে, মোবাইলে দেখছে, হলে গিয়ে সিনেমাই উঠে গেছে। তাও থিয়েটার আছে, থিয়েটার মরবে না, থিয়েটার জীবন্ত। থিয়েটারের অভিনেতাদের ছুঁয়ে দেখা যায়, বায়োস্কোপের অভিনেতাদের ছুঁয়ে দেখা যায় না। সেটা অজিতেশ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি হিন্দি সিনেমায় গিয়ে একটা করে চোখ মারি, আমার একটা করে বোনের বিয়ে হয়, যা টাকা পাই। অনেক ভাই বোন ছিল তো, একটা চোখ মারি একটা বোনের বিয়ে হয়ে যায়। আর সিনেমার সুবিধে, আমি কবে শুটিং করেছি, আমার পেট খারাপ, আমি বাড়িতে শুয়ে আছি, 26টা সিনেমা হলে ভারতবর্ষে আমার সিনেমা চলছে। থিয়েটারে এটা হবে না। থিয়েটার জন্মায় আর মরে যায়, যখনই জন্মায় মরতে মরতে যায়। থিয়েটার রেপ্লিকেবল নয়, থিয়েটারকে ধরে রাখা যায় না। কেউ বলছে আমি ভিডিও করে রেখেছি আমাদের নাটক, ওটা হলো ভিডিও ফরম্যাট, থিয়েটার নয়। থিয়েটার তো হতেই পারে না, পরপর দুবার তো থিয়েটার হবে না। যদি হয়, একটা থিয়েটার তো অনেক শো হয়, সেগুলো সব আলাদা আলাদা শো হয়। ও আসেনি, আরেকজন করছে, সেদিন মিউজিকটা আগে পরে বেজেছে, সেদিন লাইটের দুটো ডুম কেটে গেছিলো, দুটো সম্পূর্ণ আলাদা হয়ে যায়, এক হয় না। সিনেমা যা প্রথম দিন শুটিং হয়েছে সেটাই বছর বছর দেখা যায়। উপন্যাস যা লেখা হয়েছিল বছরের বছর থাকে। থিয়েটার একমাত্র থাকে না, থিয়েটার মরে যায়, জন্মায় আর মরে যায়। যার জন্য তোদের দুর্ভাগ্য, তোরা উৎপল দত্তর, সৌম্য মিত্রের যুবক বয়সের অভিনয় দেখতে পাসনি, যখন তারা তাজা তরতাজা, সেসব অভিনয় তোরা দেখতে পাবি না। আর আমাদের এই হতভাগা দেশ এগুলো প্রিজার্ভও করেনি, করা যেত। বিদেশে সব, এখনও আমরা বিদেশে অনেকের অভিনয় দেখতে পাই, ওইভাবে প্রিজার্ভ করা আছে। আমাদের দেশে প্রিজার্ভেশনটা একদম নেই। প্রিজার্ভ করে রাখবে, সেটা পরে কাজে লাগবে, এগুলো আমাদের দেশে খুব একটা প্রচলন নেই। আমাদের দেশে তো মধ্যবিত্তের থিয়েটার, দেখবি মধ্যবিত্ত যে কোনো বাড়ির ড্রেসিং টেবিল বা একটা টেবিলের ড্রয়ার খোল, দেখবি একটা ভাঙা দাদুর কাঁচের একটু টুকরো, একটা চক, একটা শাখা ভাঙার একটুখানি, একটা অমুক ভর্তি, ড্রয়ার ভর্তি সেইগুলো। কী হবে এটা? হ্যালো, কাজে লাগবে? কোনোদিনই কাজে লাগে না। বছরের বছর ওর মধ্যে একটা বেল পাতার টুকরো হলুদ হয়ে গেছে, সেটাও ড্রয়ারের মধ্যে আছে। নস্যির ডিবে ঠাকুরদা ব্যবহার করতো, সেটাও আছে। জীবনে কাজে লাগে না, মানে সব আছে। ইভেন কি ব্যাটারি পচে গিয়ে গলে গিয়ে অন্য জিনিস নষ্ট করেছে, সেটাও আছে। ব্যাটারি হয়ে গেলে ফেলবে না, রেখে দেবে। এই হচ্ছে মধ্যবিত্ত, কিন্তু শিল্প সামগ্রী সব ফেলে দেবে। তা আমার অনেক বই, যার ফলে আমি বাড়ি থেকে কিছুদিনের জন্য এখানে একটা ফ্ল্যাট কিনে থাকতে এসেছিলাম। তখন 4টে ভ্যানওয়ালা আমার বইগুলো নিয়ে এসছে। তা ওরা ধরে নিয়েছে আমি খুব বড় একজন অধ্যাপক, নাহলে এত বই কেনে কে। তো রিক্সাওয়ালাগুলোর জ্ঞান আছে, আমাকে বললো না আমি কিচ্ছু না, আমি একজন সামান্য কেরানি নেই, আমি বই পড়তে ভালোবাসি, কিনি। অবাক করে দিয়ে একজন ভ্যান চালায়, রাজপুর বাজারে আছে, সে কবিতা লেখে, উপন্যাস লেখে। সে আমাকে একদিন সলজ্জ ভঙ্গিতে বলল যে মাস্টারমশাই, আমাকে কেন মাস্টারমশাই বলছে আমি তাও জানতাম না, আমি না এরকম লিখি, তুমি আসো একদিন। ওইরকম একটা 12 নম্বর খাতা মোটা নিয়ে এলো, নিয়ে এসে আমাকে দিল। মুসলিম ভদ্রলোক, মুসলিম। সেখানে কোরআনে যা যা নিষিদ্ধ সেইগুলো সাধারণ মুসলিম ব্যবহার করে, এটা অত্যন্ত অন্যায়, এর ওপর উপন্যাসটা। রাজপুর বাজারেই ভ্যান চালায়, আমার সাথে দেখা হয় এখনো। আর ও যে লাইন সেন্স নেই, মানে একটা খাতা কিনেছি তো, খাতায় দুটো লাইন থাকে, ওপরে লাইন টানা খাতায় এতটা গ্যাপ থাকে, তারপরে লাইনগুলো আসে, আবার তলায় গ্যাপ থাকে। ও মাথা থেকে তলা অবধি লিখেছে। হাতের লেখা একেবারে পড়া যাচ্ছে না তা না, কিন্তু 12 নম্বর এই মোটা খাতা লিখে ফেলা ভ্যান চালিয়ে, এটা আমার কাছে ইম্পসিবল লেগেছিল। আমি খুব ধৈর্য নিয়েই অনেকটা পড়েছিলাম। তারপরে আবার এসেছিল, আমি বললাম যে তুমি এরকম লিখলে কি করে? বলে না, আমি না এরকম মনে হতো, আমি যা দেখি একটু লিখে রাখি, এরকম আমার মনে হতো। তারপরে বেচারার সুগার হলো, তা আমাকে বললো যে মাস্টারমশাই আমার না এরকম সুগার হয়েছে। কে বললো? ডাক্তার বলেছে। তা আমাদের তখন আপনজনের ক্যাম্প ছিল, আমি তুমি ওই দিন এসো তো রোববারে, এখানে মাপা যাবে আর ডাক্তার দেখানোও যাবে। তো ওই ব্যানারটা এসেছিল। তা দেখা গেল র্যান্ডাম 295 উঠলো, র্যান্ডাম, তার মানে ভালো সুগার আছে। বললাম তুমি কি ভাত ভালোবাসো? বললো রুটি কি করে খাবো, রুটি পচা খাওয়া যায় না।
আর দ্বিতীয়ত ভাত খেলে ভ্যান চালাই তো অনেকটা পেটটা ভরে, আর মোটা চালে টেস্টফুল চাল আছে, মোটাটা চাল বাবুরা খায় না, সেটা আমাদের পেটটা ভরে যায়, তার দাম আটার থেকে সস্তা। আর তৃতীয়ত বাইরে দুটো ইট পেতে ভাতটা ফুটে যায়, রুটিটা করা যায় না, রুটির আগুনটা অনেক বেশি লাগে, কতগুলো ইকোনমিক্যাল প্রবলেমের জন্য। আমি তোমার রোগটা তো সারাতে হবে, তোমার যদি এরকম 200-300 সুগার থাকে তুমি চালাবে কী করে? আমি খুব অবাক, ভ্যান চালানো মানে কসরতের কাজ, লোকে তো বলে সুগার থাকলে আপনি শারীরিক পরিশ্রম করুন, তো এর কি করে হলো? এই রাস্ট আমার সাথে বাজারে একদিন দেখা হলো, বললাম কী গো সুগার কত? বলো অনেকটা কমেছে। যাক তাও ভালো। তো বললাম আমি বাংলা একাডেমিতে গান গেয়ে এলাম, তুমি চিন্তা করো। অর্থাৎ ওরাইয়া দেখো কোথায় লুকাইয়া আছে, সত্যিই তাই, মানে সাংঘাতিক ব্যাপার। এগুলো তো বোঝা যায় না যে এই লোকটা ভ্যান চালায়, ভ্যান চালিয়ে এরকম লিখছে, গান গাইছে। এই যে রবীন্দ্রনাথ বলেছে না, ওটা একদম ভেতরের জিনিস। ওটা যতই ভ্যান চালাক, বুদ্ধবাবু একবার বলেছিল যে ক্ষুধার্ত মানুষও গান গায়, অর্থাৎ ওইখান থেকে তো সংস্কৃতি থেকে তো মানুষকে সরানো যায় না, তার তো একটা জায়গা মানুষের থেকেই যায়। তা সে হ্যাঁ বেলদে না, এবার আমরা প্রশ্ন উত্তর শুরু করি। আর যদি মনে হয় তোরা তো দূরে যাবি, যদি মনে হয় চলে যাবি, তাহলে তোরা সময় মতন চলে যাস বলে সবাইকেই বলা রইল। আর যাদের প্রশ্ন আছে তারা প্রশ্ন করবে। প্রশ্ন আছে এদিকে? সবসময় যে আমাদের যে ভাবনা থাকে, সবসময় যে ভালো জিনিস যে আমরা ভাবছি আনন্দ পাচ্ছি তা তো নয়। কিছু এমন কষ্টের স্মৃতি রয়েছে যেগুলো না আমাদের ভাবতে ভালো লাগে, সেই মুহূর্তেও হয়তো আমি কষ্ট পাচ্ছি, কিন্তু আমি ভাবছি মানে এটা কেন হয়, মানে এটা কোনো ব্যাখ্যা আছে কিছু? হ্যাঁ, মানুষের জীবনে দুঃখ সুখ দুটোই থাকে। দেখবি খুব আনন্দ যখন হয় তখন দুঃখে ট্রান্সফার হয়। কেন? আনন্দাশ্রু থাকে না, চোখ দিয়ে জল বেরিয়ে আসে না। কেন আসে? সুখে আনন্দে চোখ দিয়ে জল চোখ দিয়ে জল বের করা তো দুঃখে, তাহলে দুঃখে সুখে কেন চোখ দিয়ে জল বেরোবে? বেরিয়ে আসে তো সুখে। এটাও তাই, মানুষের মনের গহ্বর বোঝা এত সুবিধা না, খুব শক্ত। এবার তুই যে বলছিস সুখের স্মৃতি যেমন ভালো, দুঃখের স্মৃতিও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আনন্দদায়ক হয়। আমরা অনেক সময় ভাবি যে একটা হসপিটাল, একজন রুগী ভেতরে আছে, বাড়ির লোকেরা বাইরে আছে, তুই সেই রুগীকে দেখতে এসছিস, দেখছিস বাড়ির লোকেরা হাসছে, তোর খটকা লাগবে না? কি রে রুগী, আমি শুনলাম সিরিয়াস আছে। তুই যখন কাছে এলি বলো আজকে একটু ভালো, আজকের একটু ভালোটা মানে অনেক সুখের লক্ষণ, অতটা চিন্তা নেই, কমে গেল, তাই হাসি ফুটলো, তাই না? তাহলে আবার ডাক্তার এলো, এসে বলল 2 বোতল বোধহয় এক্ষুনি রক্ত দিতে হবে, একটু ক্রাইসিস লাগছে, তখন কি হাসবে? পরিবর্তিত হয়ে গেল। অনেক বছর বাদে যখন এই গল্পটা হবে তখন হয়তো সে বাড়ির বউটি বলবে তখন তো কর্তা বেঁচে, আমরা হসপিটালের বাইরে শুয়েছিলাম, ওই যে বলল 2 বোতল রক্ত লাগবে, সেটাই তো শেষ, 3 বোতল আর নিতে পারিনি। এটার মধ্যে দুঃখ আছে। যখন কর্তার কথা বলছে মনে মনে কিন্তু সুখ পাচ্ছে, আমার স্বামীর কথা বলছি, বুঝতে পারলি? তাহলে মানুষের মোটিভটা জুড়ে আছে সব সময়, এক জায়গায় নেই। তাহলে দুঃখের সিনেমা থিয়েটার লোকে এত ভিড় করে দেখতে যায় কেন? কাঁদতে যাবে, কান্না পেয়ে যায় দেখলে, ওইটাই দেখতে যায়। হ্যাঁ, ওইটা আনন্দ পাচ্ছে। তাহলে দুঃখ একটা আনন্দেরও স্মৃতি, অর্থাৎ ভালো লাগে। কে বলবে এটা? আবার বেস্ট সংস আর দোজ হুইচ টেল আস দ্য স্যাডেস্ট থটস। কার বলে গেছো? শেলি। আমাদের শ্রেষ্ঠ সঙ্গীত
যেটা দুঃখের কথা বলে, কবি শেলির কথা। অর্থাৎ তাহলে ট্র্যাজেডির কোনো গুরুত্বই থাকতো না। ব্রেকট এই ট্র্যাজেডিটাকে ভেঙে দিয়েছিলেন ক্যাথারসিস উপরে রাগ করে। ট্র্যাজেডির নায়ক কি কি হবে? ট্র্যাজেডি মানে গ্রিক কথা, বাংলায় হয় ছাগ গীতি। ছাগ গীতি, ছাগলের সঙ্গীত, সেটা থেকে ট্র্যাজেডি আসে। এটা অনেক বড়, এখন আর আলোচনা আনবো না। কাজেই ট্র্যাজেডিও আমাদের তৃপ্তি করে। আমার চোখ মুছতেও ওইটা দেখে ভালো লাগে, কোথায় একটা একাত্মবোধ হয়। দুঃখ মানেই শুধু দুঃখ না, তার সাথে আনন্দ থাকে। আনন্দই শুধু আনন্দ নয়, দুঃখের ছিটেফোঁটা সেখানে থাকে। এটা নিয়েই শিল্প তৈরি হয়, সবটা মিলিয়েই শিল্প তৈরি হয়। কোনোটাকে বাদ দিয়ে শিল্প হবে না, সবগুলোই শিল্পের মধ্যে থাকে। তোর অভিনয়ের মধ্যে তুই যদি একটা ভিলেনের পাঠ করিস, তোর একটা সফট জায়গা অভিনয়ের মধ্যে রাখতে হবে। ওই যে বললাম, চরিত্রের গল্প তৈরি করা, যেটা নাট্যকার লিখে যায়নি। তুই একটা ডাকাত, অভিনয় করছিস ডাকাত, প্রথম সিনে তুই ডাকাত, ঢুকলি, ঢুকে ওই বাড়ির যে মহিলা 5 ভরির হাটটা টেনে নিলি জমিদার বাড়ির বয়স, তুই নৃশংস, তাই কেউ এগোবে না, রামদাটা তুললি, ওরে সালা নৃশংস ডাকাত। ডাকাতির পর বাড়ি ফিরেছে, ওর একটা ছোট্ট বাচ্চা ছিল, 4 বছর বয়স। বাচ্চাটা বলছে, বাবা কি এনেছো? ও হাসবে না ডাকাতটা, রামদা তুলবে। মানুষটা তো পরিবর্তিত হয়ে গেল। দিস ইজ ড্রামা। এইবার তখন ওর বউ বললো, জানো তো জ্বরটা 3 দিন ধরে ছাড়ছেই না। তাই বলে, হ্যাঁ ডাক্তার বললো রক্ত পরীক্ষা করতে হবে, রক্ত পরীক্ষা করতে হবে। যে ডাকাত একটু আগে হাটছিনতাই করেছে, যে ডাকাত একটু আগে রামদা তুলেছে, এই মানুষটা তো সেইটাই। তাহলে বুঝতে পারছিস মানুষ কিরকম হবে? শিল্পে সবগুলোই আনতে হবে। তা এরকম হয় না, ডাকাত কি হয়েছে, তুই ধর ডাকাতের অভিনয় করছিস, তো আমি তো ডাকাত, কি হয়েছে, আমার ছেলে জ্বর হয়েছে, ডাক্তার এই বলেছে, দেব ডাক্তারকেই। এরকম তো হবে না। এরকম হবে? হবে না। সে তো বাবা হয়ে গেল, তখন ডাকাত নেই। তাহলে একটা বাবার ভূমিকা, একটা ডাক্তারের ভূমিকা। কত লোক আছে জানিস, আমরা তো দীর্ঘদিন চাকরি করেছি, আমি 40 বছর চাকরি করেছি নানা জায়গায়। সেখানে আমি দেখেছি গুরুগম্ভীর লোক, বড়বাবু, বড় শালা, তার কি প্রতাপ, হাত দিয়ে মানে ছুরি ছাড়া মাথা কেটে ফেলে, এরম তার প্রতাপ। এবার তার বউ অফিসে যেই এলো না, কিরম কেঁচু মতন হয়ে গেল। কে বলবে এত প্রতাপ? হ্যাঁ তুমি এলে, তুমি এসছো, তুমি টিফিন বক্স ফেলে এসেছো। হ্যাঁ, কে বলবে ওই লোকটা এইরকম প্রভাবশালী, প্রতাপশালী, প্রত্যেককে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে দেরি করলে তার তাকালে এরম হয়, সে কেঁচু হয়ে যায় কি করে? এগুলোই তো ড্রামা। তার ভেতরে একটা ভীত মানুষ আছে, ওপর থেকে ওটা দেখায়। আদতে লোকটা খুবই ভীত, ওপর থেকে ওটা দেখায়। আমি এরকম অসংখ্য দেখেছি, আমি এরকম কেসও করেছি। মানে আমাকে মেটাতে হয়েছে সাহেবকে ধরে, সাহেব মানে আমাদের কাউন্সিলর সোনারপুরে, ওকে ধরে। তার বউ না রোজ তাকে একটা জাতি ছুঁড়ে মারত। আমি ওটা আমার নাটকে চরিত্রটা ঢুকিয়ে দিয়েছিলাম, বউ জাতি ছুঁড়ে মারে। লাস্ট যে নাটকটা লিখলাম, হ্যাঁ 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 হ্যাঁ, বেতাল, বেতালা বেতাল, তাতে বউ একটা জাতি ছুঁড়ে মারত। সেই জাতিটা ওর পায়ে লেগে ছিন্ন ভিন্ন, কেটে কুটে গেল, ব্যান্ডেজ বেঁধে এরকম করে করে এলো। খচ্চর লোক, লোকটা ভালো লোক না। কি হয়েছে গো? আর কি বলবো, সংগ্রাম বাবু আমাকে জাতি ছুঁড়ে মেরেছে। কে, বৌদি? বললো হ্যাঁ। তা তুমি বৌদির সঙ্গে রোজ লাগতে যাও কেন? রোজ তোমাকে জাতি ছুঁড়ে মারে, এটা তো কাজের কথা না। কী করবো? এবার আমাকে বললো যে আমি বাড়িটা বিক্রি করে দেবো, বউ শুনবে না। কেন বাড়িটা বিক্রি করবে না? তখন তো ব্যাংকের লোনের বাড়ি। বললো হ্যাঁ। বউ শুনবে না? বললো না, সে তার ছেলেদের নিয়ে ঝামেলা করছে। তার ছেলেদের মানে তোমার ছেলে না? বললো না। সে আবার কী কথা? বললো আগের পক্ষে, বউটার আগের পক্ষে, বরটার না। কি খেলো? আমি তখন কি করবো? সে রোজ আমার ঘেন্টি বাজছে। সাহেবকে ফোন করলাম, কাউন্সিলরকে, এইরকম একটা কেস দিচ্ছি আপনাকে, দেখুন তো মিটিয়ে দেওয়া যায় কিনা। বলে পাঠিয়ে দিন।
কাউন্সিলর রাত্রেবেলা ফোন করেছে, গুরু কী কেস দিয়েছে মাইরি, এর ছেলে না ওর ছেলে, ওর অথচ স্বামী স্ত্রী, এ তো গুলিয়ে যাচ্ছে, আমার সব কিছু গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে ফুল অফ ড্রামা তাদের লাইফ। এবার প্রায় ব্যান্ডেজ বাদে কোনোদিন একটু হাঁটুর ওপর হয়, জাতিটা রোজ তো অ্যাক্টিভ হয় না। কি ট্র্যাজিক, ওই বউটার একটা সেরিব্রাল স্ট্রোক হলো, ম্যাসিভ স্ট্রোক হলো। যথারীতি কেসটা আমার কাছে এলো। হ্যাঁ, কী করবো, কোথায় ভর্তি করেছো? বললো বাঘাযতীন হসপিটালে। ওখানে থাকলে তো এমনিই মরে যাবে। তা তোমাকে রোজ যাতে ছুঁড়ে মারে, এখন তার জন্য তুমি দরদ দেখাতে আসছো কেন? তার পক্ষে না, মানে বউয়ের দুই ছেলে, ওর ছেলে না, তারা এসে ওকে হুমকি দিচ্ছে রোজ, মানে সাহেব যেটা মেটাতে গেছিল, তো তোমার কি হয়েছে? না এমনি এমনি মরে যাবে। ওরে সারা, আলাম দারুণ ব্যাপার তো। আচ্ছা দাও, কি করতে হবে? না এমন একটা জায়গায় যদি রাখি যেখানে ও থাকলো, কারণ ওর কোনো সার নেই, মানে পড়ে গেছে, হাত পা সব পড়ে গেছে। তখন স্টেশনের ওইদিকে গড়িয়ার কাছে একটা নার্সিংহোম আছে আমার পরিচিত, কমলদা আমাদের সাথে ব্যাংকে কাজ করতো, তার দাদা বিমল রায় সার্ভিস, তাকে ফোন করলাম যে এরকম আমার কলিগ, তার স্ত্রী এরকম ব্যাপার, ওকে একটু রেখে দেওয়া যায়, সেরিব্রাল একদম। আর ওরা ছোটো নার্সিংহোম, রোগী চায়, কিন্তু ওকে তো চেনে না কী খরচল লোক। 2 মাস ওখানে আছে। সেখানে নাকি ওর বউয়ের যারা ছেলে, তারা এসে রোজ হুমকি দেয় ওই লোকটাকে যে বাড়ি লিখে দাও। ও বলে আমি কেন দেবো, আমার তো মেয়ে আছে, আমার মেয়েকে দেবো, আমার বউয়ের ছেলেদের দেবো কেন? সে বিধিকিচ্ছিরি অবস্থা। নার্সিংহোম থেকে ফোন করে যে রুগী যাচ্ছেও না, 2 মাসের টাকাই দেয়নি। বিমল রায় ফোন করছে, আপনি একটা ব্যবস্থা করেন। কি ব্যবস্থা করব? আবার আমি ফোন করলে, এই শোনো তুমি টাকা দাওনি কেন? ওরা ফোন করছে, বলে একটু না কমালে আমি দিতে পারবো না। যখন দেবে, হাজব্যান্ডের স্ট্রোক হয়ে গেল, সেরিব্রাল হয়ে গেল। এবার দুজনে ওকে ওইখান থেকে টাকা দিয়ে তুলে কামালগাজিতে একটা হসপিটাল ছিল না, বন্ধ হয়ে গেছে এখন, লাইফলাইন, ওইখানে ভর্তি করলো। কেউ যাবে না, এরা এত খচ্চর, কেউ দেখতে যাবে না। আর ঠিক আছে আমি যাচ্ছি। আমি গিয়ে দেখি লাইফলাইনে একটা দেয়ালের এপাশে সেরিব্রাল ওই স্ত্রী শুয়ে আছে, দেয়ালের ওপাশে স্বামী শুয়ে আছে, ম্যাসিভ সেরিব্রাল দুজনে। ওর ছেলের মানে লোকটার পক্ষের যে মেয়ে একজন, মেয়েটা ছিল, আমাকে চিনতো। আমি বললাম যে কেমন আছে? বললো মার তো আশা নেই যতদিন থাকে, আর আপনি যে নার্সিংহোমে ঠিক করে দিয়েছিলেন কোনো মতে বিল টিল ওই জামাই দিয়েছে, জামাই সামান্য চাকরি করতো, সেখান থেকেই মিটিয়েছে, কিন্তু বাবার অবস্থাটা খুব ভালো দেখা যাচ্ছে না। তা আমি ডাক্তারের সাথে কথা বললাম, বললো এদের এটা কি ওনার স্ত্রী? আমি বললাম হ্যাঁ। উনি তো দেখতে আসতেন। হ্যাঁ। তো ওনাদের সম্পর্কটা কি? আমি বলতে পারবো না। আপনি এত জটিল প্রশ্ন ডাক্তারবাবুকে বললাম, আপনি আমায় করবেন না। এদের নাটকীয় সম্পর্ক। সাহেব খুব মজা পেয়েছিল, বলে একটা দিয়েছেন বডি কেস, আমি তো প্রথম থেকে কার সাথে কি রিলেশনশিপ ধরতেই পারছি না। আলটিমেট ওই ভদ্রমহিলা মারা গেলেন, একটা মাত্র মেয়ে, তার সাথে ওই লোকটা ঝগড়া হয়ে গেল, খচ্চর লোক তো, ঝগড়া হয়ে গেল। আমি লাস্ট রিটায়ারমেন্টের আগে দেখি প্রত্যেক মোড়ে দুপুরবেলা দাঁড়িয়ে আছে, কারণ তার ও বাড়িটা বিক্রি করে দিয়েছে, করে গাঁওলিওয়ান একটা ঘর ভাড়া নিয়েছে, একা থাকে। তৃণমূলের মিটিং হচ্ছে, সেখানে ও সবুজ চেয়ারে বসে থাকে, সিপিএমের মিটিং হচ্ছে, সেখানে ও লাল চেয়ারে বসে থাকে, ওর কোনো কাজই নেই। আর কখনো কখনো ওই একরকম ভাজা হয় না, কি বলে, রাস্তার ওপর ভেজে খায়, ডালের বড়া, সেইগুলো খেতে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে, ডালের বড়া খায়। আর কচিত আমার সঙ্গে যদি, এখন আর দেখা হয় না লাস্ট 1.5 বছর, কচিত দেখা হয়ে গেল, কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? বলে এই তো অবস্থা, কেউ তো নেই, বাড়িটা বিক্রি হয়ে গেল। না আপনাদের কাউন্সিলর আমায় খুব সাহায্য করেছে, আর তোমাদের যা কেস। এই লোকটাই আমি বললাম, যখন ওই জয়েন্ট এন্ট্রান্সের ফর্ম বিক্রি হতো, এই 40 টাকা করে নিয়ে পেছনের লাইনকে সামনে নিয়ে আসতো। তা একদিন ওকে ম্যানেজারকে বললাম, এ তো ডেঞ্জারাস করছে আমাকে। আমার এক বন্ধুর ছেলে বলল যে কাকু আমরা তো পেছনে ছিলাম, তোমাদের একজন স্টাফ আছে 40 টাকা করে নিয়ে একদম সামনে নিয়ে চলে এসছে। একদম কিরম দেখতে, লম্বা? বললো হ্যাঁ। তাই ম্যানেজারকে বললাম যে ওকে ওখান থেকে সরিয়ে দিন, ও কিন্তু 40 টাকা করে নিচ্ছে। তাই ম্যানেজার ডাকলো ওকে, এই শোনো তুমি কাল থেকে এখানে ডিউটি করবে না, তুমি ওই দিকে ডিউটি করবে। কেন আমি করবো না, আমি তো কাজ করে। এই শোনো একদম কথা বলবে না, আমার কাছে এসছে, সব ধরা পড়ে গেছো তুমি।
তুমি একটি, আমাকে খুব ভয় পেত, একটি কথা বলবে না, চুপ করে যেখানে আমি ওখানে চলে যাও। কত নিয়েছো, মানে কত করে নিয়েছো, 40? ও আর কথা বলতে পারে না, এইরকম খরচা করছে। সুতরাং আমাদের মানুষের জীবন বোঝা খুব মুশকিল, কোন দিকে যাবে কে, কোন দিকে কিভাবে বাঁক নেবে আমরা তো কেউ জানি না। এই সবটা মিলিয়ে থিয়েটার, সব মিলিয়ে শিল্প, যে যত জটিলতা দেখাতে পারে সে তত মহিয়ান শিল্পী, সে তত মহিয়ান শিল্পী। আর কার প্রশ্ন? বলছি যে ব্রেকটের মেথড আর স্ট্যানিস্লাভস্কির মেথড কি ইন্টাররিলেটেড? আর আরেকটা হচ্ছে যে আমরা যারা থিয়েটার করি তাদের তো দুটোর মধ্যে যে কোনো একটাকে মেনে চলতে হবে, তো কোনটা? ব্রেকটের যে মেথড, ওটা ব্রেকটের নিজস্ব পরিচালনার মেথড। অ্যালিনিয়েশনে অভিনেতার একটা দায়িত্ব আছে, তার থেকে বড় বেশি দায়িত্ব পরিচালকের। আমাদের ভারতবর্ষে ব্রেকটের নীতি মেনে কোনো নাটক কেউ ডিরেকশন করেনি। উৎপল দত্তকে বলা হয় ভারতের ব্রেকট। কেন বলা হয়? ব্রেকট মার্ক্সবাদী, উৎপল দত্ত মার্ক্সবাদী। ব্রেকট তার আন্তর্জাতিক পরিস্থিতির বড় বড় নাটক, উৎপল দত্তেরও তাই। কিন্তু উৎপল দত্ত কোনোদিন ব্রেকটের তত্ত্ব প্রয়োগ করেনি, এবং ব্রেকটের নাটক যখন হিম্মতবাহী হচ্ছে উৎপল দত্ত পরিচালনা করেনি। পরিচালনা করতে নিয়ে এসেছিলেন জার্মান পরিচালক ফিটস বেনেভিটস, তিনি এসে ডিরেকশন দিচ্ছেন, উৎপল দত্ত নিজে ডিরেকশন দেননি। কারণ অ্যালিনেশন তত্ত্বটা যেটা ব্রেকটের, তার সাথে আমাদের সাধারণ দলের অভিনেতাদের কোনো সম্পর্ক নেই। আর স্ট্যানিস্লাভস্কি হচ্ছেন আমাদের নাটকের শিক্ষক। ব্রেকটের স্ত্রী, যার কথা বললাম, হেলেনে ভাইগাল, তিনি লিখেছেন স্ট্যানিস্লাভস্কি সম্পর্কে। তিনি বলছেন স্ট্যানিস্লাভস্কির থেকেই তো আমরা অভিনয়ে বেসিক শিখলাম, পরে তো ব্রেকটের তত্ত্ব। বোঝাতে পারলাম? বেসিক স্ট্যানিস্লাভস্কি শিখতেই হবে। তোমার শরীর নমনীয় না করলে তুমি অভিনেতা নও, তোমার কণ্ঠস্বর উচ্চারণ না থাকলে তুমি অভিনেতা নও। এগুলো কে শেখাচ্ছে? স্ট্যানিস্লাভস্কি। এখানে ব্রেকট নেই। স্ট্যানিস্লাভস্কিটা পুরো রপ্ত করবে, এর মধ্যে কোনো ঝগড়া নেই, দ্বন্দ্ব নেই, কোনো রকম দ্বন্দ্ব নেই। আমার কাছে বই আছে ব্রেকট স্ট্যানিস্লাভস্কি, অনেকগুলো বই আছে ব্রেকট আর স্ট্যানিস্লাভস্কির মধ্যে। এগুলো আমি তোদের করাবো বলে এই দেখ, স্ট্যানিস্লাভস্কি থেকে ব্রেকট লিখে উৎপল দত্তের লেখা। এখন এটা আমি কিছু কিছু প্রবন্ধ ভেবেছিলাম, সময়ভাবে পারলাম না, শোনাবো। তুই যেটা প্রশ্ন করলি তার উত্তর আছে। হেলেনে ভাইগাল যখন বলছেন আগে স্ট্যানিস্লাভস্কি, তো তার থেকেই তো অভিনয়ের বেসিক শিখলাম। কণ্ঠ, শরীর, মেধা, কল্পনা, মনোযোগ সব স্ট্যানিস্লাভস্কির শিক্ষা। এইবার তুমি যে কোনো তত্ত্বে ঢুকতে পারো, বেসিকটা তোমার ওটা। তুমি যদি ক্লাসিক্যাল গান শিখে ফেলতে পারো, আধুনিক নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, তোমার কাছে কোনো অসুবিধা নেই। এক একজনের গলা এক একটা খাটে বটে, তুমি গাইতে ভয় পাবে না, কারণ তুমি ক্লাসিকটা ব্যাপারটা জানো। স্ট্যানিস্লাভস্কি হচ্ছেন ক্লাসিক শিক্ষক থিয়েটারের। এখনও লন্ডন স্কুলগুলোতে নেটে দেখবি, যেগুলো থিয়েটার স্কুল আছে, লন্ডনে আছে, আমেরিকায় আছে, সেসব জায়গায় সব স্ট্যানিস্লাভস্কি পড়ানো হয়। ফিল্ম স্টুডিওতেও স্ট্যানিস্লাভস্কি পড়ানো হয়, নাহলে বেসিকটা জানতে পারে না। আগে ফিল্মের লোকেরা টিভিতে বা ফিল্মে জিজ্ঞেস করে কোনো দলে থিয়েটার করো, আমার কাছে অনেকে ব্যাক করে না, দলে ঢুকো, কোথায় দেখো, সোনারপুর যাও, সংগ্রামদারের ওখানে চলে যাও, সবই তো আমাদের জুনিয়র। এখন যারা ডিরেক্টর হয়েছে ওখান থেকে অভিনয় শিখে তারপর আসবে। আমি আবার প্রথম দিকে করতাম কি, যোশনদার কাছে পাঠাতাম। যোশনদা তখন ওই ইয়ে করতো না, একটা কি বলে ওটা, স্টুডিও, যোশনদা যেটা করেছিল সোনেক্স প্রোডাকশন, সেখানে পাঠিয়ে দিতাম যে এখানে কোনো লাভ নেই, আমি এসব শেখাতে পারবো না, সোনেক্সে চলে যাও। এবার যোশনদা ফোন অফিসে, এই তোর ব্যাপার কিরে, তুই ধরে ধরে আমার কাছে পাঠাস কেন? আমি কী করবো, ওরা করতে চায় সিনেমা, ওরা করতে যায় টিভি, আমার এখানে কি আছে? আমার এখানে চারিদিকে জঙ্গলের থিয়েটার, এটা তো সবে পাকা হয়েছে, আমাদের তো মাটির ঘর ছিল, সাপ ঢুকতো, সাপের মধ্যেই আমরা করতাম। এখানে আত্মহত্যা করতো, বড় বড় ভাম ফ্যামিলি শুদ্ধ একবার আত্মহত্যা করেছিল, ভাম ফ্যামিলি শুদ্ধ সুইসাইড করেছিল। তখন আমাদের মাটির ঘর, বেড়ায় ওয়ার্কশপ চলছে, একজন স্টেট ট্রান্সপোর্টের স্টাফ, তখন ওই শরীরের প্র্যাকটিস করতে করতে বেড়ার ওপর পড়লো, দেখলাম ঘরেই নেই, বেড়া ভেঙে সে বাইরে চলে গেছে। ওই যে থিয়েটার ছেড়েছে, আর জীবনের থিয়েটার আসে নিত্য, তার নাম নিত্য, এখানেই থাকে। অনেক মজার কাহিনী আছে। আলো আপনার কাছে পাঠাই, ওই জন্য সিনেমা করতে চাই আমি, করতে গিয়ে সিনেমা করাবো, ওখানেই যাক, বল না চলে যা। আর কার প্রশ্ন আছে? এই যে অনেক থিয়েটার কর্মীকে দেখেছি
যারা সিনেমায় গেছে, অন্য ক্ষেত্রে সেখানে গিয়ে খুব বিখ্যাত হয়েছে, আবার থিয়েটারে ফিরে এসেছে। এটা কি নিজস্ব মানে অভিনয়ের এটাকে আরো গ্রো করার জন্য? যদি তাদের কথা বলতে হয়, মানে যারা এটা করেছে, দুটো কথা। একটা হচ্ছে থিয়েটারে না ফিরলে নিস্তার নেই। ফিল্মের অভিনয় দিয়ে মন ভরে না অভিনেতার, কারণ সেখানে দর্শকদের অ্যাপ্রিসিয়েশনটা সে কোনোদিনই পায় না, কোনোদিনই পায় না, তাই না? দেবানন্দ সিনেমা করেছে, দক্ষিণ চব্বিশ পরগনাকে হাততালি দিচ্ছে, দেবানন্দ জানতে পারলো? দেবানন্দ থিয়েটার করুক তো, কম লোক হলেও ঠিক সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এটা সংযোগটা ডাইরেক্ট। কাজী বারবার যারা ফিল্ম করে তারা থিয়েটারে আসতে চায়। আবার উৎপল দত্তের মতন কেউ থিয়েটারটাই ছাড়তে চায় না। সিনেমা করছি পেটের দায় করছি, কিন্তু থিয়েটারটা অন্য জায়গা। একবার প্রচণ্ড রেগে গেলেন তরুণ মজুমদার, তো খুব পার্টিকুলার ফিল্ম ডিরেক্টর, তিনি তো আগে থেকে শিডিউল দিয়ে দেন। এবার দিয়ে দিয়েছেন শ্রীমান পৃথ্বীরাজ, আমার এক বন্ধু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছে, সে বলছে উৎপল দাসের রবীন্দ্রনাথের শো, বলছে তনুবাবু আমায় তো শো আছে, যেতে হবে। বললো কেন? আপনাকে তো আমি আগে শিডিউল দিয়ে দিয়েছি। কারণ ওর কাজে কোনো ফাঁক নেই তরুণ মজুমদারের, বলতেও পারছে না। শেষ অবধি করেছে, 6:20 রওনা হয়েছে, অবশ্য ভবানীপুরে ছিল, পৌঁছে যাবে, ফোন করে দিয়েছে একটু দেরিতে আরম্ভ করে, আমি পৌঁছে যাচ্ছি। যখন চলে যাচ্ছে সে বলছে উৎপলদা এরকম একটা গোপ ছিল, গোপটা এরকম খুলে সালা জীবনে আমি সালা ছবি করবো না বলে রেগে গিয়ে চলে গেছিলেন। ছাড়েনি তনুবাবু, ছাড়েনি একদম। কিন্তু থিয়েটারটা কোনোদিন বলেনি আমি জীবনে থিয়েটার করবো না, বারবার এসছে। উত্তম কুমার সিনেমায় নাম হয়ে গেছে, তখনও নিয়মিত যাত্রা করেছে, ময়রা স্ট্রিটে স্টেজ বেঁধে যাত্রা করতো, বছরে একবার করতো, থিয়েটারটাই করতো, ছাড়তে পারে না। থিয়েটার অত্যন্ত জীবন্ত। এই বিষ যার শরীরে একবার ঢুকে গেছে না, তা খুব মুশকিল, সে থিয়েটার করবে না কোনোদিন, লোককে বলে বেড়াবে। আমি যখন থিয়েটার করতাম, বুঝলি, আমরা গুলশান করেছি, আমরা শাহজাহান করেছি, সে কিন্তু তার ওই রক্তের মধ্যে ঢুকে আছে, ওইটা বলেই আনন্দ পায়। সে তো আর কোনোদিন থিয়েটার করেনি। আমার এক পিস্তুত দাদা ছিল, একটা নাটক করেছে, কৃষ্ণচন্দ্র দাদার নাম খোদাই হয়ে আছে, প্রথম ডিরেক্টর সলিল বিশ্বাস, আমার আপন পিস্তুত দাদা। সে আমাদের বাড়ি থেকে পড়াশোনা করতো, বাংলাদেশ থেকে এসে। তাই এখানে আমাদের তখন কৃষ্টি শুরু হচ্ছে, সেই সলিল বিশ্বাস ছুটি রবীন্দ্রনাথের বাবার নাট্যরূপ করা, ও আর সুবীর সেনগুপ্ত, এখন নাকতলায় থাকে, আমার পাশের বাড়িতে থাকতেন, এরা দুজনে মিলে বাবার নাটকটা ডিরেকশন দিল, প্রথম কৃষ্টির ছুটি। এবার সুবীর সেনগুপ্ত তারপরে অনেকদিন নাটক করেছে, অফিসে করেছে, তারপরে বয়স হয়ে গেছে, গলা খারাপ হয়ে গেছে, করে না। কিন্তু আমার দাদা চলে গেল ভূপাল, থিয়েটারের সাথে কোনো সম্পর্কই আর ছিল না। কিন্তু কিভাবে নাকি ভূপালে রটলো, উনি একসময় থিয়েটার করতেন, করেছে কিন্তু একটা ছোট্ট, সেটা আমার বৌদি এসছে এখানে বেড়াতে দাদার কাছে, এসে আমায় বলছে, জানো তোমার দাদা তো শুনি একটা করেছে কৃষ্টি সংসদে, তাতে ভূপালে কি প্রধান অতিথি হয়ে যায়। আপনি তো থিয়েটারের লোক, এবং মেনেও নেয়, তোমার দাদা মেনেও নেয়, কি করে হয়। বৌদি তো রীতিমতো রেগে গেল। দাদা বলছে কি করবো, আবার ডাকলে আমি কি করবো, যে তুমি এই একটা করেছো প্রধান অতিথি হবে, তুমি তো বলবে, আমি কিন্তু আর করিনি। এই হচ্ছে থিয়েটারের ব্যাপার, সে বলবেই, উপদেষ্টা হয়ে যায়। সেখানে বাংলা নাটক যখনই হয় আমার দাদা উপদেষ্টা হয়ে যায়। ওনার কাছ থেকে শোনো, উনি বাংলায় থিয়েটার করেছেন, ডিরেকশন দিয়েছেন, সেগুলো বলে, কিন্তু তার পুঁজি এক। এবার দাদা এসে বলছে, জানিস তুই তো ছোট, তুই তো জানিস না, আমাদের তো টেবিল চেয়ারও ব্যবহার করিনি। বড় মামা বললো সবাই তো নাটকে 58 সালের কথা, সবাই তো নাটকে টেবিল চেয়ার ব্যবহার করে, তোরা মানুষ দিয়ে টেবিল কর। আমি তখন বুলু, মানে আমার ছোটদি, ওকে বললাম তুই এরকম উপর হয়ে টেবিল হয়ে যা। এগুলো আমার এসে বলে, আবার আমাকে বাড়িতে এলে এটা বলেছিল যে আমরা, আবার দাদা এই বয়সে আমার মেঝেতে উপর হয়ে গেল, বলে এরকম করে করেছিলাম। আমি বুঝতে পেরেছি, বলে এরকম করে উপর হয়েছিলাম। অর্থাৎ এটা ঢুকে গেলে না বিষ, বারবার থিয়েটারের কাছে ফিরে আসতে হয়। যাদের স্কোপ থাকে না, অসুবিধা আছে, এই হয় অমুক হয়। এখন ভালোবাসা কতটা কে ভালোবাসে এটা তো বিচার করা যায় না। ভালোবাসা তো পুকুরের মতন বা পাতকুয়ার মতন বা গাড়ির তেল মাখার মতন, ওই কাঠি দিয়ে মাপা যায় না। দেখি আপনার ভালোবাসা 1.5 লিটার মতন আছে, এটা তো মাপা যাবে না। হ্যাঁ, আপনার কমে গেছে, মাত্র 6 ইঞ্চি তেল আছে, এটাও তো মাপা যাবে না। সব সময় কাজ দিয়ে ব্যাখ্যা করতে হয়। যে ডিরেক্টরের কথা বললাম,
সে 14 বছর ধরে পরিশ্রম করার পর একটা স্বীকৃতি পেয়েছে, তার লড়াইটা এরকম লড়াই আকছার আছে। সে এমন একটা জায়গায় উঠে গেছিল, সেই সময় সে অত স্বীকৃতি পেল। তার আগে অবধি তো কোনো স্বীকৃতি ছিল না, কিন্তু লড়াই থামায়নি তো। সৌম্য মিত্র লিখেছেন যে থিয়েটারের মতন শিল্পে এত কষ্ট পৃথিবীর কোনো মিডিয়াতে করতে হয়নি। আমি অবাক হয়ে যাই, আজকে কোনো একটা দল প্রোডাকশন করে 12 লাখ 14 লাখ টাকা খরচা করে। সৌম্য মিত্র লিখছেন আমাদের একটা আর্ট পেপারে বিজ্ঞাপন দেওয়ার ক্ষমতা বহুরূপের ছিল না। তারা 3 টাকা 4 টাকা 5 টাকা ডোনেশন নিত, আর 100 টাকা ডোনেশন দিত, সারা বছর নাটকটা দেখতে পাবে, তার লেখা। এবং সেইভাবে নিয়ম পেপারে তারা শো করতো। তারাপদদা মানে লাস্টে থেকে যিনি সেক্রেটারি ছিলেন বহুরূপী, শম্ভুদার আমল এর ঠিক কুমারদার সাথে, তারাপদদা আমায় গল্প করেছে, জানো আমরা কীরকম নিউ এম্পায়ারে ভোরবেলা শো হতো, সকালবেলা শো হতো 10টায়। আমাদের সেটটা আমরা রাত্রে লাগাতাম, কারণ সকালে সময় পাওয়া যাবে না, রক্তকরবীর সেট মানে সাংঘাতিক ব্যাপার। আর পরের দিন সকাল 8টায় শম্ভুদা আসতেন, এসে পকেট থেকে ফিতে বার করতেন, ফিতে বার করে মাপতেন, মেপে দেখতেন যে 1.5 ইঞ্চি এদিক ওদিক, বলে পুরো খুলে আবার লাগাতে হবে, তোমরা এটা ভুল লাগিয়েছো, পুরো খুলে ফেলো। হ্যাঁ, বললো সারা রাত জেগে লাগিয়েছি, 1.5 ইঞ্চি এদিক ওদিক হয়ে গেছে। একজন বললো হয়ে যাবে, শম্ভুদা দেখবে না। পকেট থেকে ঠিক ফিতে বার করেছি, বার করে মেপে দেখে 1.5 ইঞ্চি কম, আবার লাগাও। তারা বলতো সারা রাত আমরা ওইখানে বসা, মশা কামড়াচ্ছে। ভোরবেলা একজনকে পাঠালাম, যা গেডিস্টানে চলে যা। কেন? গেডিস্টানে সস্তায় পাউরুটি দিত, খুব সস্তায় পাউরুটি ফ্রি দিত ওই সময়, তার সাথে এক টুকরো মাখন থাকতো, এটা কোম্পানির প্রচার। সেইটা নিয়ে আয়, সেইটা আনতো, ওরা নিউ এম্পায়ারের বারান্দায় বসে ওইগুলো খেত। খেয়ে সেট লাগানো হয়ে গেছে, রাত্রিবেলা শম্ভুদা এসে বললেন খোলো। আবার খুলে আমরা করলাম, তো শো শেষ হলো 12:30-12টার সময়। শম্ভুদা এলেন, পোশাক টোশাক, শম্ভুদা রাজার পাঠ করতেন, মঞ্চে ঢুকতে হতো না, পাঞ্জাবি পরে এসে দাঁড়ালেন। সেটা আমরা খুলছি, তখন ঠেলায় উঠবে, আজকে আবৃত্তির ক্লাস মনে আছে তো, 2টোর বেশি যেন দেরি না হয়। তারাপদদা বলছেন আমার না সবে বিয়ে হয়েছে, বউ ভালো করে চেনেও নি আমাকে, আমাকে তো দেখতেই পাচ্ছেন না, আমি রাত্রে বাড়ি যাচ্ছি না, সেট লাগাচ্ছি। এই যে আমি সেটটা নামিয়ে দিয়ে ডবল ডেকারে করে বাড়ি চলে গেছি, বউকে বলেছে শিগগির দুটো বাদ দাও, আবৃত্তির ক্লাস আছে, সমুদার আগে আমি পৌঁছবো। আমি পৌঁছে দেখি 1:30টার সময় সমুদা বসে পানা চাচ্ছে। বাবা টাইমের ব্যাপারে সাংঘাতিক ছিল উৎপলদার সম্মুখ। বললো আমরা খুঁজে পাইনি। সেদিনকে বারেন্দ্রপাড়ায় বহুরূপীর নাটক, টিকেদের পাড়ায় বহুরূপীর নাটক মনে আছে, ছাঁচ ভাঙা মূর্তি। তারাপদদার আমি গল্প করছি, তখন 6:10, 6:30 শো। বহুরূপীর আর্টিস্টরা ঢুকছে, তারাপদা বলছে সংগ্রাম দেখো দেখো আমার আর্টিস্ট দেখো, এই যে তোমাকে বললাম, এই যে একটা পাউরুটি আর টুকরো, আজকে কিন্তু আবৃত্তির ক্লাস আছে বলে চলে গেল। বউ চিনতেই পারলো না, জীবনের প্রথম 5টা বছর লোকটা কে, আর দেখাই হয় না। তখন আমরা এই থিয়েটারটা ভালোবাসা কি মাপ হয় নাকি কোনো। আর এরা এখন ঢুকছে কটায়? 6:10, 6:30 শো। ভাবতেই পারি না আমরা, এটা বলছেন, সময় পাল্টে গেছে। কাজে এগুলো এখন আর আমাদের কি বলার আছে, কিচ্ছু বলার নেই। সৌম্য মিত্র এটা লিখেছিলেন, কি কষ্ট করেছে ছেলে মেয়েগুলো থিয়েটারের জন্য, কি কষ্ট করেছে। এখন কোনো দল নেই, মফস্বলে যা আছে আছে, কলকাতায় কোনো দল নেই। 4-5 জনের মালিকানা। বিভাসদা তো কোম্পানি বানিয়েছিলেন, একটা কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর 5 জন ছিল। পরে আবার বললেন না এইভাবে হবে না, আমার সাথে প্রচণ্ড বিতর্ক হলো। বিতর্কের পরে উনি পরে আমায় বললেন যে না এইভাবে হচ্ছে না, মানে তারপরে এখন আবার ব্রাত্য একটা কোম্পানি থিয়েটারের তত্ত্ব এনেছে যে সত্যি সত্যি থিয়েটারটা এখন আগের জায়গায় নেই। ভালোবেসে থিয়েটার, অমুক দেশের থিয়েটার এরকম নেই। যে ভালো অভিনয়টা জানে না, মানে কিছুই পারে না, তাকে একটা কথা সৌম্য মিত্র বলতেন, ধোপিয়া পটাক। ধোপিয়া পটাক হলো ওই ধোপা কাঠের ওপরে যখন কাপড় এরকম করে ময়লা বার করে সাবান জলে গুলে, ওটাকে বলা হয় ধোপিয়া পটাক। ধোপিয়া মানে ধোপা, ধোপা এরকম মেরে মেরে ময়লা বার করছে। কাজে যে আর্টিস্টটা কিচ্ছু পারে না, ডিরেক্টর ধোপিয়া পটাক করে, অর্থাৎ তাকে পিটিয়ে পুটিয়ে একটা জায়গায় দাঁড় করায়। যা এখনকার যারা অভিনয়টা জানেই না, তারা এসে প্রথমেই বলে আচ্ছা কত দেবেন, এটা চালু হয়ে গেছে। কেন?
না, আপনি টাকা পাচ্ছেন, আপনি কেন দেবেন না? তা তুমি যে তোমাকে দেবো, তোমায় তো অভিনয়টা করতে হবে। কি আশ্চর্য, তোমায় আমি টাকা দেবো কারণ তোমার অভিনয়টা কিনবো, তুমি যদি কিছু না জানো তোমার অভিনয় কিনতে যাবো কেন আমি? তো তোমায় আমি টাকা দেবো কেন? সব কিছুর কিন্তু টিউশন আছে, থিয়েটারের টিউশন নেই। তুই কারো কাছে ইংরেজি পড়তে যা, পয়সা নেবে, সংস্কৃত শিখতে যা, পয়সা নেবে। বলবো আপনার কাছ থেকে না থিয়েটার শিখতে চাই, আমার কাছে প্রায়ই আসে, ব্যক্তিগত শিখতে চাই। কেন শিখতে চাও? না, অফিসে তো কম্পিটিশন হয়, সেখানে আমি একটু ভালো ফলাফল করতে চাই। কালীতলার ছেলে একদিন, আর তুমি এটা করতে চাও? বললো হ্যাঁ। তাহলে তুমি একটা দলে অভিনয় করে তাদের সাথে মিশে ওইটা করতে চাও না? না না না, আমি ব্যক্তিগতভাবে, তাহলে তোমাকে আমি শেখাবো কেন? না, আমাকে বললো আপনার কাছে এলে এলাম। না না না, আমার কোনো দায় নেই, একটা শেখাতে পারি, আমার 5,000 টাকা দিতে হবে, উইকে 2টো ক্লাস নেবো, 5,000 টাকা করে, আর তোমাকে ভালো ফল করিয়ে দেবো, 10,000 লাগবে, অফিস ক্লাবে ভালো ফল করিয়ে দেবো, 10,000 লাগবে, যদি মনে করো পরের সপ্তাহে এসো। আর আসে নাকি শুনে? আর আসে না। কোনো দলের কান্না ঘাম রক্ত গায়ে মাখবো না, কিন্তু ফোকটিয়া আমি নাম কিনবো। নাম কেনা কি এত সোজা? কিনতে গেলে পয়সা লাগে, নাম কিনে ফেলবে, সারা জীবন দিয়ে দেয় লোকগুলো, তাই নাম হয় না তার। অসিত বোস কজন চেনে? উৎপল দত্তের ছায়াসঙ্গী, কতগুলো নাটকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, চেনে কেউ? বলুক তো এখানে যারা থিয়েটার করে, অসিত বোস চিনি না তো। তাহলে তো নামই কেনা হলো না। এই যে তারাপদ মুখার্জির কথা বললাম, চেনেই না, কুমার রায়ের নামই জানে না। এটা থিয়েটারের কন্ট্রিবিউশন কি কম বলতে হবে? কাজেই আজকালকার একটা নিয়মই হয়েছে, কত তাড়াতাড়ি হয়ে যায়। অর্থাৎ স্কুলে 11 ক্লাস পড়ার পর ওই অবধিও এখন তর্স হচ্ছে না। তারা নাকি ম্যাড্রাসে 5 অবধি পড়লেই 11-এর দিয়ে দেয়, টাকা দিলেই হয়ে যায়, এরকম সব বলে। আমি জানি না হয় কিনা। এবার নাকি কোন স্কুল আছে সেখানে ডাক্তারি পাস করিয়ে দেয় কত লক্ষ টাকা দিলে। আমি কলকাতায়, আমি যেখানে চাকরি করতাম উল্টো দিকে কেপিসি হসপিটাল, তাদের সব স্টাফরা আসতো, আমি বললাম এখন MBBS কত চলছে? বলে এবছর 60 লাখ। MBBS পড়বে, ওখান থেকে 60 লাখ টাকা দিতে হবে। ওদের স্টাফরা আসতো, অ্যাকাউন্ট ছিল, জিজ্ঞেস করতাম প্রথম যখন হলো এখন কত চলছে আপনাদের MBBS, বলো 45 লাখ। তারপরে উঠেছে 60 লাখ, আমি রিটায়ার করলাম। এবার সেই ডাক্তার যে আমার কী করবে আমি চাই না। পরিস্থিতি তো এইরকম হয়ে দাঁড়িয়েছে। কাজে অভিনয় তাই, অভিনয় সংস্থা করবো আবার না। এবার আরে আমি করে দেবো আপনাকে, আপনি এই রোলটা বলছেন তো, ও আমি করে দেবো, ঠিক দেখবেন, আমি ঠিক মেরে দেবো। তোর কী করার আছে তোমার? মেরে দেবে সে। যার ফলে এখন হয়েছে কি, কোনো ডিরেক্টর, কোনো দলের সেক্রেটারি যারা অভিনয় জানে তাদের আগে থেকে পারচেস করছে, তাদের পেছনে এত খাটতে হয় না, তারা করে দেবে ঠিক রোলটা। তোমাকে নাক গলাতে হবে না, আমাদের কি টাকা পয়সা আছে তোমার দরকার নেই, তোমাকে 500 এত টাকা দেবো, শো করবে, চলে যাবে, আমি নিশ্চিন্ত। এই যে প্রফেশনাল থিয়েটারে আমাদের মাঝের বাপি বোস, NSDর যে এক্স অধ্যাপক, সে আমাদের ফেস্টিভ্যালে শো করে গেল। বাপির দলে কোনো রিহার্সাল হয় না, যে নাটক নেবে গেল, খুব বড় গ্যাপ না হলে নো রিহার্সাল। তোমাকে আমি টাকা পেমেন্ট করি, তোমার দায়িত্ব ঠিক পারফরমেন্স করা। তুমি চাইলে একটা রিহার্সাল করাবো, না চাইলে করাবো না, কিন্তু তোমাকে টাকা যেহেতু পেমেন্ট করছি তোমাকে সেটা দিতে হবে আমার কাছে। হ্যাঁ দেবো। এই তো শো করে গেল, তার আগে 3 মাস কোনো রিহার্সালই হয়নি, এখানে এসে কোনো রিহার্সাল হয়নি। কেউ বলবে ফল্ট হয়েছে প্রোডাকশানে? বাপি তো নিজেই লাইট বোর্ডে বসে, ফল্ট পাবে না তুমি। দে আর অল প্রফেশনালস, তারা জানে এটা আমার দায়িত্ব, আমাকে পালন করতে হবে, সুতরাং করে দিচ্ছে। আমাদের মতন অ্যামেচার থিয়েটার ডিরেক্টর বললো ওই যে সবচেয়ে বেশি নর্থ বেঙ্গলে 6টায় শো, আমাদের এক বন্ধু নর্থ বেঙ্গলে ট্রান্সফার হয়ে গেছে, ও আমাদের নাটক নিয়ে গেল শিলিগুড়িতে করতে, দূরবীন। তা দুপুরবেলা আড্ডা মারছি আমরা, তা আমাকে বলছে কুন্দন ওর নাম, সংগ্রামদা জানো তো নর্থ বেঙ্গলে থিয়েটার করা অসম্ভব। আমি জানি, নর্থ বেঙ্গল হচ্ছে কুঁড়ের জায়গা, পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ কুঁড়েরা নর্থ বেঙ্গলে থাকে। অর্থাৎ সকালবেলা উনুনে আঁচ দেওয়ার পর না পাখা দেয়, হাওয়া করে, এরকম। ও চায় না যে আঁচটা উঠুক, লোকে চা চাক। আমি তো বহরমপুরে ছিলাম, আমি বললাম কি চা দেবে না, কতক্ষণ হাঁ করবে, দেখছেন না আগুনটা জ্বলুক, তুমি হাতটা বাড়াও, জোরে জোরে করো, জোরে জোরে করবে না। কুঁড়ে একটা পোস্টার মারছে জলপাইগুড়ি গেস্ট হাউসে, আমি আর নীলকণ্ঠতে ইন্টারভিউ নিতে গেছি।
নীলকণ্ঠদা বারান্দা, আমি স্নানে ঢুকেছি, সংগ্রামজিৎ বেরিয়ে এসো, বেরিয়ে এসো। আপনি ঢুকবেন? বলো না না, একটা জিনিস দেখে গামছা পরে এসো, আবার গামছা পরে ঢুকে পড়ো। তাই বারান্দায় দৌড়ে এসেছি গামছা পরা। এলাম কি দেখান কি দেখাবেন? ওই দেখো। এলাম কি? একটু পোস্টার মারছে SFI এর ছেলেরা। বলে এই যে অবস্থায় তুমি দেখছো, মানে গত আধ ঘন্টা এই অবস্থায় ছিল, বুঝলে? ওইখান থেকে উঁচু হাত পাচ্ছিল না, একটা সাইকেল নিয়ে এলো, সেটা লাগলো 20 মিনিট হাঁটি আনতে। তারপরে একজন সিটে উঠে ওইটা মারবে, সিটে উঠতে 10 মিনিট। শুয়ারের বাচ্চা 40 মিনিট লাগে একটা পোস্টার মারতে, চিৎকার করছে কোন থেকে, পাগলা তো। আমি বললাম যে এটা হবে, এটা হচ্ছে নর্থ বেঙ্গলে স্লো, সব কিছু স্লো। আরও মজা, কুন্দন আমাকে বলছে একটা দলে আমি তো যুক্তি হয়েছি, তো ওদের 6:30 যেরকম আমাদের অভ্যস্ততা, 6:30 শো। আমি বললাম কখন আসবো? 3টে কি করবে তুমি? বলছে 6:30 শো, 3টে না হলে লাইট সেট ও সব হয়ে যাবে, 7টার সময় শো। বললো 6:30 শো, 7:30 আগে আমি আসবো না, ডিরেক্টর বলছে। বললো আমার কীরকম একটা অস্বস্তি শরীরের মধ্যে হচ্ছে, 7টায় যাবো কি, শো 4:30, ডিরেক্টর বলছে। বলো আমি তাও গেছি 4:30টার সময়, দেখি কেউ নেই, দারোয়ান বসে আছে। আপনি কলকাতা দেখেছেন না, ওই জন্যই এ কখন আসবে ঠিক আছে নাকি? তো বললো দর্শক আসবে। বলো নাও আসতে পারে। দারোয়ান বলছে নাও আসতে পারে। দর্শককে এত বোকা নাকি? দর্শককে এত বোকা? সত্যি ডিরেক্টর 7:30টায়। কিরে তোরা গুছিয়েছিস? কাকে বলছে? কেউ নেই তো। 8:30টায় নাটক আরম্ভ হলো, দর্শক প্রায় নেই। তাই নিয়ে কি আলোচনা। কুন্দন বললো আমি ঠিক করলাম আমি জীবনে শিলিগুড়ির কোনো দলে যুক্ত হব না। কলকাতা থেকে যে নাটকগুলো আসবে এগুলো দেখবো ঠেকবো, কিন্তু আমি নাটকে আর যুক্ত হব না। এই কি রে বাবা? হ্যাঁ, এটা অভ্যস্ততা। তার মানে কি সব দলই এরকম? তা নয়, সব দলই এরকম নয়। ওদের বলে রিহার্সাল কিরকম হয় বলো তো? বলে কিরকম? বলো রিহার্সাল 8টায়, রাত্রির 8টায় রিহার্সাল, অথচ প্রত্যেকের স্কুটার আছে, বাইক আছে। ঠিক 8:05 আসে, এই ছেলেটার ইংরেজি পরীক্ষা নিন শুরু করুন, 8:25 বলে। ছেলে রেগে যাবে, 2টো ট্রান্সলেশনে যে করে দিতে হবে, সাই স্টার্ট দিল, বাড়ি চলে গেল। বলে এই থিয়েটার। সিরিয়াস দল যে নেই তা না, অনেক সিরিয়াস দল আমি চিনি, আমার বন্ধুবান্ধব আছে ওখানে, অনেকেই ভালো থিয়েটার করে শিলিগুড়িতে জানি। কিন্তু তাদের ক্ষেত্রেও কিছু ছেলের ক্ষেত্রে তাদের এই সমস্যা হয়, কারণ এই ছোঁয়াচ, ভালো জিনিসের ছোঁয়াচ পড়ে না, খারাপ জিনিসগুলো আগে পড়ে। কাজে ওইভাবে যে ডেভেলপ করবো সেটা হয় না। নর্থ বেঙ্গলে তো আমার নিজের প্রচুর অভিজ্ঞতা নর্থ বেঙ্গল সম্বন্ধে। সেখানে আমি দেখেছি, আমি দিনহাটা গেছি, দিনহাটা 4 ডিগ্রি ঠান্ডা, ওদের ফেস্টিভ্যাল উদ্বোধন করতে। আমি সকালবেলা 10টার সময় পৌঁছেছি, আমি এরকম হতে পারছি না, এত গরম জামা পড়েছি, শীতকাতুর এলো, আর মাংকি ক্যাপ থেকে শুরু করে গ্লাভস থেকে কিছুই খোলা যাচ্ছে না, সকাল 10:30টার সময়। এবার স্টেজটা অন্ধকার মতন, আমি বললাম আগে স্টেজটা দেখি তো। আমি তো স্টেজটা দেখিনি, ঢুকেছি, আমায় যে নিয়ে গেছে সে রিসেন্ট মারা গেছে, জানিস তো? মোটা গোপাল, হ্যাঁ মোটা গোপাল মারা গেছে রে। হ্যাঁ 3 মাস 3 আগে মারা গেছে। আমার খুব খারাপ লেগেছে। হ্যাঁ, আমার খুব ঘনিষ্ঠ ছেলে ছিল, ও নিয়ে গেছিলো আমাকে, ওর এক দাদা থাকে। এবার তো ঢুকেছি, ঢুকে দেখি একটা রিহার্সাল মতন কি হচ্ছে। এই তো সংগ্রামদা এসে গেছে, বসুন আলো না, ঠিক আছে আপনারা কাজ করুন। আমার ডায়লগ আমি বলছি, যে ডায়লগুলো আমি শুনেছি, ডিরেক্টর বলছে কিরে বেঞ্চিটা এইখানে থাকবে, আর্টিস্টকে, আরে বলছে এখানেই রাখো না। আমি ভাবছি এটা কি নাটক, এখানে রেখে দেবো? ডিরেক্টর বলছে হ্যাঁ এখানেই থাক, এখানটা অনেকটা জায়গা আছে, এখানে থাক। আচ্ছা ওই দিকটা ফাঁকা থাকলো, ওখানে একটা বেঞ্চি দি দাও। আমি ভাবছি এই নাটকটা আমায় দেখতে হবে, কী যন্ত্রণাদায়ক ব্যাপার। আমি গোপালকে বললাম গোপাল এইটা কি ডিরেক্টর? বললো হ্যাঁ। ও জানে না কোথায় বেঞ্চি, বললো না আর্টিস্টরা বলে দিচ্ছে, তো আর্টিস্টরা বলে দিচ্ছে এখানে থাকবে না ওইখানে থাকবে। এবার সে উদ্বোধন যে ঘোষণা করবে, সে একজন কবি, সে আমাকে বাড়িতে নেমন্তন্ন করে খাওয়াবে। সে আমায় বললো রামদা একটু কফি টফি খান, আমি আসছি। এই তুমি আরম্ভ করবে না? বললো এখন কি, কারণ 6:30 না তোমাদের? বললো না 6:31। হ্যাঁ তাই? বললো হ্যাঁ আমাদের এখানে নিয়ম হচ্ছে 6:31, 6:30 না, কলকাতায় 6:30, আমরা একটু চেঞ্জ করি 6:31। তা কটা বাজে? বললো 6:25। 6 মিনিটে বাড়ি থেকে চলে আসতে পারবে? না না, আমি একটু হাগু করবো, করে একটু ফ্রেশ হবো, ইয়ে করবো তো, অ্যানাউন্স করবো তো,
সব ফ্রেশ হয়ে আমি আসছি। তা আমি ওখানে কফি টফি খেয়ে বসে আছি। আমার তখন না গলার অবস্থা খুব খারাপ। আমি 8 দিনের ওয়ার্কশপ করিয়েছি, হাওড়ায় ছিলাম, ওখান থেকে দিনহাটা চলে গেছি। আমি ওকে বললাম তুমি আমাকে আর দুটো ব্যাগ আলাদা, একটা দিনহাটার একটা হাওড়ার ব্যাগ নিয়ে গেছি, দিনহাটার ব্যাগটা তুমি পৌঁছে দেবে হাওড়ায়, বাড়ি চলে আসবে, আমি ওইখান থেকে হাওড়া চলে যাবো, দিনহাটা চলে যাবো। সেভাবে আমি গেছি। তা আমি বললাম যে ঠিক আছে আসো। তারপর ও এলো 7:10 এলো, 7:31 হলটা হাউসফুল হয়ে গেল। তার আগে হলটা হাউসফুল হয়ে গেল, 18 জন বক্তা। সেখানে তৃণমূল 90, তাদের 2-1 আছে, সিপিএম প্রাক্তন, তাদের একজন, সবাইকে তো সন্তুষ্ট করতে হবে, দিনাটা একটাই দল, তাদের 2 জন আছে। ফরওয়ার্ড ব্লক ওখানকার সবচেয়ে পুরনো পার্টি, তাদের 2 জন থাকবে। এইসব করে 18 জন বক্তা। তো আমি আমার ঘ্যাঘা গলায় অতি কষ্টে একজনকে বললাম এই আমাকে কি করতে হবে? বললো প্রদীপ জ্বালাতে হবে। আচ্ছা প্রদীপ জ্বালিয়ে নিষ্কৃতি, আমার তো ব্যাটারি ডাউন হয়ে গেছে, কিচ্ছু অবশিষ্ট নেই, তল করছে ব্যাটারি, আমি আর কিছু বলবো না, তুমি একটু বলে দেবে যে ওনার গলাটা বিট্রে করেছে, সবে একটা ওয়ার্কশপ থেকে এসেছি, প্রচণ্ড ঠান্ডা, তুমি বলে না আপনি শুধু অভিনন্দন জানালেই হবে, ঠিক আছে। তবে খুব ভাগ্য ভালো, প্রত্যেক বক্তাই কম বলেছেন, 18 জন তো, 9:05 শেষ হয়েছে উদ্বোধনী, তারপর 2.5 ঘন্টার নাটক আছে। আমি বললাম একটু বাদাম এনে দেবে, বাদামে নাকি শরীরে জোর পাওয়া যায়। বাদাম খেয়ে ফার্স্ট সিটে বসে আছি, নাটক শুরু হলো। ওই যে বেঞ্চিটা বলেছিলাম, সবার পাছু দেখতে শুরু করলাম, কারণ নাটকটা হচ্ছে তোতারাম তাকে বসানো হয়েছে স্টেজের পেছন দিকটা। গ্রামার জানে না তো, ডিরেকশনের গ্রামার নেই, তোতারাম বসে আছে, তোতারামের সাথে বাকি ডায়লগ, তা তোতারামের সাথে যদি কথা বলতে হয় তার তো পাছু আমরা দেখবো, তোতারাম ওর মুখ দেখবে। সবার একটা করে পাছু চিনেই গেলাম, এটা ওর পাছু, ওটা ওর পাছু, মানে মুখ দিয়ে দেখছি না, পাছু দিয়ে আমি চিনে ফেললাম কে কোনটা। কি রে বাবা, আমি গোপালকে আলতো করে বললাম, গোপাল এটা কি হচ্ছে, তোতারাম ওইখানে কেন বসেছে? ন্যারেশনে মহিদার লেখা আছে তোতারাম ডাউন স্টেজে বসবে। বলে না, ওরা বললো একটু অন্যরকম ব্যাপারটা করতে হবে, তাই তোতারাম পেছনে, ওই যে বলছিল না বেঞ্চটা কোথায় রাখবো, আর্টিস্ট বলছে এখানে রাখবো, এখানে আরেকটা দিয়ে দিন, মানে কোনো কল্পনা বলে কিছু নেই। তা সেই যন্ত্রণাদায়ক নাটক চললো 2 ঘন্টার উপরে, কিন্তু অসাধারণ 4টে মেয়ে অভিনয় করলো, গান গাইলো দারুণ, 2টো ছেলে অভিনয় করলো দারুণ, বাকিগুলো একেবারে ফেলে দেওয়ার মতো না, কিন্তু ডিরেক্টর বলে কেউ নেই। ডিরেক্টর নাটকটাকে নষ্ট করলো, ডিরেক্টরই নষ্ট করলো। এইবার তারপর শুরু হলো ফটো সেশন, আর তখন রাত 11:30। তখন মনে হচ্ছে আমি বোধহয় আজকে মরে যাবই, ঠান্ডা বাড়লে আমার মনে হয় আজকেই আমার শেষ দিন। তা সেদিনকেই মনে হলো, তখন বললো কত আছে, বললো 3। এবার যার বাড়ি আমার নেমন্তন্ন, রাত্রির 12টায় গাড়ি করে নিয়ে দেখলাম ভাতের থালা, মানে ভাত যা দিয়েছে আমি গামছা পেরে ওর মধ্যে নেমে পড়তে পারি। আমার 1 বছরের ভাত একদিনে দিয়েছে সে বাড়ির বউটি, দিয়ে বিপুল মাংস দিয়েছে, আর যেটা আমি খাই না। আমি বললাম যে একটা কথা বলবো গো, বলে কি আমি তো মাংস খাই না, তোমার আলু ভাজা আছে না, আমি দেখতে পাচ্ছি। বললো হ্যাঁ আলু ভাজা আছে, আলু ভাজাটা দাও, একটু মাখন দাও, আর কিচ্ছু লাগবে না। না হবে না, এই বাবা তুমি বলোনি কেন রণদা মাংস খায় না? বলবে কি, আমার সাথে তো আজকেই আলাপ, আমি আগেই বলবো তোমার বাড়ি নেমন্তন্ন তো আমি মাংস খাই না, এটা বলা যায় নাকি? কি কষ্টের যা আবার হয়েছে। আমি বলছি কেন নর্থ বেঙ্গল কুঁড়ে এবং ডেঞ্জারাস, দল বেঁধে বেলা 11টার সময় আমার কাছে এলো, নাটকটা কেমন লাগলো জানতে। এক কথায় উত্তর, ওটা কোনো নাটক হয়নি, এটা তো বলা যাচ্ছে না, খাইয়ে পড়িয়ে এখানে রেখেছে। রাত্রে আবার আমার বিছানার তলায় সাপ পাওয়া গেছে, খাটের তলায়। কেয়ারটেকার বললো পেছনের বাগান দেখছেন, কেউটে ভর্তি, সেটা একটা ঢুকে গেছে কাঠের তলায়। ওরা লোক নিয়ে এসে কী সব ছিটিয়ে মোটামুটি একটা আমাকে ব্যবস্থা করেছে, গোটা ইয়েটার মধ্যে আমি একাই ছিলাম। এবার ওরা এলো, আমার ব্যাগটাকে রেডি, পরের দিন ফিরে যাবো। এসে আমায় বললো যে আমরা জানতে এসেছি। হলো আমাদের ট্রেনটা, আমার ট্রেনটা তো 1টার মধ্যে কোচবিহারে ঢুকে যাবে, তা আমি কখন ফিরবো? 40 কিলোমিটার দূর দিনহাটা থেকে কোচবিহার স্টেশন। না কোনো চিন্তা নেই, হয়ে যাবে। এই সংগ্রামদার, হ্যাঁ সংগ্রামদার ভাতটা নিয়ে আয়, একজন বলল। তারপর একজন ভাত নিয়ে এলো, আনতে চলে গেল। আমাদের 1:30টায় ট্রেন হয়ে যাবে,
12টার সময় অতি কষ্টে ওদের হাত থেকে নিস্তার দিলাম। এবার বলল কি ট্রেন পাওয়াটা খুব দুষ্কর, কারণ 18টা বাম্প আছে। আর ড্রাইভার আমাকে বলল ট্রেন যদি পাইতে হয় আমি বাম উড়াইতেছি, আপনি শক্ত হইয়া বসেন। বাম উড়াইতেছি মানে বামের মধ্যে বেরিয়ে যাবে, আপনি শক্ত হইয়া বসেন। এক একটা বাম বাসায় আমি পাছা তুলে দিই, সাই করে চলে যাই। এই করতে করতে 2টো লেভেল ক্রসিং করেছে। আমার সাথে শৈবাল ছিল, কবি শৈবাল ওই অঞ্চলে পরিচিত। শৈবাল লাফ দিয়ে নেবে করে গেস্ট গেস্ট ট্রেন পাবে না, গেস্ট গেস্ট করে একটু ফাট করে গাড়িটা বেরিয়ে যায়। এই করে লাস্ট ওভারে গেল মানে 10 বল 20 রান, মানে ট্রেনটা পাবো কি পাবো না, 10 বল 20 এরকম একটা আছে। ড্রাইভার বললো যে ওই রাস্তা দিয়ে গেলে পাইবেন না, আমি বাইপাস ধরতে আসি। বাইপাস মানে কি, কারো আম গাছ, কারো জাম গাছ, কারো কাঁঠাল গাছ, তার ভেতর দিয়ে গাড়ি চলেছে। আর কাঁঠালের গুঁড়ি এরকম হলে তো আবার ধৈরা বসেন, বাম উড়াইতেছি, কাঁঠালের গুঁড়িটাও বাম হয়ে যায়। কোনো রকমে গিয়ে টিয়ে স্টেশনে ট্রেনটা ঢুকলো আর গাড়িটা ঢুকলো একসাথে। আমি লাফ দিয়ে নেবে বললাম আমার টিকিটটা দাও। আপনার আইডি কার্ড আছে তো? আমাদের তো ই টিকিট। কি আমাকে বলেছো নাকি? আইডি কার্ড তো বলোনি, আমি তো হাওড়া থেকে চলে এসেছি। বলি বাবা ই টিকিট তো, আইডি কার্ড লাগবে। আমি কী করে পাবো? তাহলে আমাকে সোনারপুর যেতে দাও, আমি আইডি কার্ড দিয়ে যাবো, এছাড়া তো কোনো রাস্তা নেই। তারপরে আমাকে বললো এইটা আপনার বগি, এটা এসি 2 টায়ারের বগি ছিল, ফাঁকা গাড়ি, 3টে বুড়ো বুড়ি ফল খাচ্ছে, ফল খেয়ে শুয়ে পড়বে, তাদের কথাবার্তা শুনে মনে হলো আর কোনো লোক নেই। তা আমি গিয়ে বসেছি, কি করি। তা আমি দরজার কাছে এসে দেখি আমার টিকিটটা নিয়ে চেকারকে কী সব বোঝাচ্ছে, এরকম করে বোঝাচ্ছে। ট্রেনটা ছেড়ে দিয়েছে। টেকার টুক করে উঠে বলল, আর গোপাল আর শৈবাল আমার দিকে দৌড়ে আসছে, ওদের মুখগুলো না ছোটো হয়ে আসছে, মানে টিকিট আমার কাছে নেই। আমি শুধু ওদের বলতে পারলাম এরকম করে ইশারায় যে এই টিকিটটা ঢুকিয়ে দাও, এটা বলতে পারলাম। আমি দেখলাম টিকিটটা ঢুকিয়ে দিয়েছে। কোন জানলা কি জানলা দেখিনি, বসে আছি। চেকার এসছে, জানলা একদিকে ভালো হয়েছে, সময় কেটে যাবে, একা একা যাবো এতটা রাস্তা। চেকার এসে বলে টিকিট নাই। কোন কি মশাই, টিকিট নাই? আপনি ট্রেনের প্যাসেঞ্জার? বললাম কী করুন, টিকিটটা ওই পাশে আছে। পাশে কি নাম? সংগ্রামী। হ্যাঁ আপনার কথা কইছে। ও আপনার তো আইডি কার্ড নাই? না। তাহলে তো হইবে না। কি হইবে না? আমার যা হইবে না বলেন না, আইডি কার্ড ছাড়া যাবেন কী করে? ই টিকিট, আইডি কার্ড মাস্ট। কেন এটা ঠিক কইছে, তাহলে টিকিটটা আনতে হয়। হ্যাঁ টিকিটটা আনেন, তারপর দেখতেছি। এবার পরে স্টেশন 40 মিনিট বাদে থেমেছে। জিজ্ঞেস করলাম যে কতক্ষণ থামবে, তো বুড়ো বুঝতেই পারলো না। একটা বুড়ি বললো 1 মিনিট ধরুন। দৌড়েছি, ট্রেনটা যেই থেমেছে লাফ দিয়ে নেমে দৌড়েছি, আন্দাজ করে সেই দরজার দিকে জানলাটার দিকে গেছি। গিয়ে একজন বসে আছে ঝুঁকছে, সব তো নর্থ বেঙ্গলের লোক, কুড়ের বাচ্চা ঝুঁকছে। হ্যাঁ দুপুরবেলা 1 প্লেট ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে 2টোর মধ্যে। আমি বললাম কি যে কোচবিহার স্টেশনে টিকিটটা দিয়েছে, আপনাদের কাউকে দিয়েছে, টিকিটটা আমার দরকার, আমি পাশের কম্পার্টমেন্টে আছি। উত্তরই দিল না। আর একজনকে বললাম, আমি বারবার দেখছি সিগন্যাল ছেড়ে দিলে আমার দৌড়ে আমার কম্পার্টমেন্টে উঠতে হবে, টিকিটও নেই, আমিও উঠতে পারিনি, আমার ব্যাগ পড়ে আছে। ওইটা তো খুকির হাতে আছে, খুকির হাতে। ও খুকি কই রে? বলো খুকি কাহার কোলে ঘুমায়? খুকি কাকার কোলে ঘুমোচ্ছে। খুকি তো কাহার কোলে ঘুমায়, ওরে ডাক, ওর হাতে টিকিটটা আছে। খুকি এরকম করে টিকিটটা নিয়ে ঘুমিয়ে পড়ছে। এটা চাদর থেকে একটা হাত বেরিয়ে এলো, সাপ করে লোকটা নিল, তার থেকে দ্রুত আমি নিয়ে লাফ দিয়ে কম্পার্টমেন্টে উঠলাম, ট্রেনটা ছেড়ে দিল, টিকিটটা আমার হাতে এসছে। আবার চেকার এসছে, টিকিট পাইছেন? পাইছি, এই যে আমার টিকিট। তা আপনি তো কইছেন আপনার আইডি কার্ডই নাই। হ্যাঁ কইছি তো আইডি কার্ড, মানে সময় দিলে আনতে পারো। কী সময়? কাল সকাল অবধি সোনারপুর যাবো আবার। বলে না আপনি ঠাট্টা করছেন বুঝতে, কিন্তু আমি কী করে সই করি বলবো, এটা তো লাগে। হ্যাঁ অবশ্যই লাগে, কিন্তু আমারও তো কিছু করার নেই। এক কাজ করেন, প্রথম আপনার ডিম্যান্ড আইডি কার্ড, আমার নাই। এটা 1 পন্থা 2 পন্থা, 3rd পন্থা কী? আমি জানি পয়সা চাই, 3rd পন্থা কী আছে কম, তাহলে আমি দেখতে পারি। না এক কাজ করেন, সামনে 1 ঘন্টার মধ্যে ট্রেন থামবে, ট্রেন থেকে নাইমা আপনি ওই পার থেকে একটা চালু ডিব্বার টিকিট কেটে দেবেন। চালু ডিব্বা মানে জেনারেল টিকিট, চালু ডিব্বার টিকিট। আমি ওইটারে কনফার্ম করে দেবো, মানে এইটা কনফার্ম করে, ঠিক আছে? কে যাবে, পাগল নাকি? এবার আমি চলে যাচ্ছে স্টেশন, ভাত পড়ে আছে, আর আমি খাইও নি। আমার মজাও লাগছে এই যে ওনার সাথে কথোপকথন। একটা লোক নেই, বোরিং কাটছিল। আবার পিটি এসছে, আপনি চালু ডিব্বার টিকিট কাটছেন? আর পাগল হয়েছেন, আমার কোমরে পেইন আছে, বুড়া মানুষ। আমি এটা 10 সালের কথা বলছি। আমি এই ব্যাগ লইয়া নাইমা, কে ব্যাগ লইয়া যায় রাখতে পারি না।
আমি করুন কি কইরা, আমি যাইতেই পারি নাই ওইখানে। এ তো মুশকিল করলেন, কি করা যায়? তাহলে আমার পক্ষে সম্ভব না, আপনি আপনারা বারবার করে দিতে তৃতীয় পন্থাগণ কী আছে আমি করে দিতেছি, মানে প্রায় ইঙ্গিত করলাম। তখন হঠাৎ একটা ছেলে, বছর 45 ছেলে এলো, বলে আপনি কি সংগ্রাম দা? আমি বললাম হ্যাঁ। আপনি? বললো আপনি আমাকে চিনবেন না। টিটিকে ডেকে বাইরে নিয়ে গেল। কিছুক্ষণ বাদে দুজনেই এলো। টিটি বললো আপনি টিকিটটা দেন তো। দিলাম, সই করে দিন। সই করে দিয়ে বলল আমি শিলিগুড়ি নামে যাবো, হ্যাঁ এবার পরে টিটি উঠব, টিটি ওরা আপনার আইডেন্টি কার্ড চাইবো, আমি তো সই করে দিছি। আপনি টিটিরে কবেন যে আমি ট্রেন থেকে নামছিলাম, হাতে আইডেন্টি কার্ডটা আসছিল, এইবার এক বেটা আমার ছোট্ট পুশ করছে, কার্ডটা ট্রেনের তলায় পড়ে গেছে, ওইটা আমার কাছে আর নাই। আর আপনারা আমি প্রথম কইছি আমি অভিনয় করি, আমি উৎসব উদ্বোধন করতে গেছি, আমার হাতে কোনো আইডি কার্ড নাই, শুধু ছবি দেখাইতে পারি নাই। আপনি আমার যে অভিনয় কইরা দেখালেন তার থেকে গ্যারান্টি 100 ভাগ ভালো কইরা ওনাকে দেখাই দেবো, মানে আপনার কোনো চিন্তা নেই। আমি এইভাবে দেখাবো তো পুশ, আমি অন্যভাবে দেখাবো, দেখবেন ঠিক পড়ে যাবে, কার্ডটা ওইখানে পড়ে যাবে। তো ওই ছেলেটা খুব হাসছে, তা টিটি সই টই করে দিয়ে চলে গেল। তখন ছেলেটা বললো যে আমার সাথে আপনার আলাপ নেই, ও হচ্ছে আরএসপি করে, হলদিবাড়ির ছেলে, আরএসপির এক নেতা। ওরা রেলকে জানিয়েছে আমার আইডি কার্ড নিয়ে যাচ্ছি, রেলের এজিএম ট্রেনে ফোন করেছে ড্রাইভারকে, বলেছে কারা কারা টিটি আছে নাম দাও। তখন একে পাওয়া গেছে, বলেছে ও আছে মিউনিসিপ্যালিটির কাউন্সিলর ছিল, তাকে বলেছে তোমার কম্পার্টমেন্ট কোথায়, ওনার কম্পার্টমেন্ট কোথায়, তুমি ওনার অসুবিধা নয় এটা দেখো। তখন ওই ছেলেটা এসছে, ওই ছেলেটা খুব ওয়েল নোন, ওকে খুব চেনে সবাই। ও বললো আমার মেন নাচের পরীক্ষা, সল্টলেকে নিয়ে যাচ্ছি। বললো রণমদা কী অসুবিধা আছে? অসুবিধা একটাই, সিগারেট খেতে পারছি না। টিটিটাও ছিল, আমিও খাবো একটা। বললাম যে খুব জ্বালাইছেন আপনি কিন্তু আমারে। তা তিনজনে মিলে সিগারেট টিকেট খেলাম, চলে গেল, ও চলে গেল। তারপরে আর কোনো অসুবিধা হয়নি, ও আমাকে খুবই সঙ্গ দিয়েছে, আমাকে বললো আপনাকে আমি নিয়ে যাব, হলদিবাড়ি ফেস্টিভ্যাল হয় ইত্যাদি ইত্যাদি। পরে আর আমার সাথে খুব একটা যোগাযোগ হয়নি। পরে আমি গোপালকে আসার পরে যখন আমাকে ফোন করলো, আমি বললাম যে বাপরে বাপ, কী কুড়ে আমি ট্রেনটা প্রথমে পেতাম না, দ্বিতীয় তোরা আইডি কার্ডটা আমাকে বললিই না, তাহলে তো আমি নিয়ে যেতাম। আমি তো হাওড়াতে গেছি, সবাই জানে আমি হাওড়া থেকে যাব। এই পরিস্থিতি হলো, মানে এটা একেবারে নাটকীয়। আমার সময়টা কিন্তু কেটে গেছিলো ভালো, খুব ভালো সময় কেটে গেছিলো। তা আমি এসে মহিতদাকে বললাম, মহিতদাকে কোনো গল্প বললে 3 বার বলতে হতো, আবার 2 দিন বাদে গেলাম, এই সেই গল্পটা আরেকবার বলো তো। হুবহু বলবে কিন্তু বাদ দেবে না কিছু, মানে খুব মজা করে জিজ্ঞেস করতেন যে আরেকবার বলো তো শুনি, আরেকবার বলো তো শুনি, খুব মজা করে বলা হতো। আমরা শেষ করবার আগে কারো প্রশ্ন আছে? তুই একটা কি প্রশ্ন? আমি হ্যাঁ, আমরা যখন গল্প একটা করছি বা একটা অভিনয় দেখছি, তখন মনে হচ্ছে যে আমি জিনিসটা খুব ভালোভাবে আমি নিজে করবো, যখন ভালো হয়ে যাবে। কিন্তু যখন আমি নিজে করতে চাইছি, আমার মনের মধ্যে মানে ভাবনাটা কিন্তু খুব ভালো আছে, আমি ভাবছি এটা করছি, কিন্তু যখন প্রেজেন্ট করতে যাচ্ছি সেইভাবে প্রেজেন্ট করছি। এটার কারণ হচ্ছে নাট্য শিক্ষার অভাব, বুঝতে পারলি? তোকে ঠিক মতন প্রপার সায়েন্টিফিক ট্রেনিং নিতে হবে। তুই সেইটার মধ্যে এলে তোর এইটা অসুবিধা হবে না। এর কতগুলো পদ্ধতি আছে, তুই ভাবছিস যেটা বেরোচ্ছে না, এরও কতগুলো অনুশীলন আছে, প্র্যাকটিস আছে, সেইগুলো করতে শুরু করলেই তুই ওই জিনিসটা পাবি। এটা আকাশ থেকে আসবে না, কিছুতেই আকাশ থেকে আসবে না। এটার মধ্যে মানসিক প্রস্তুতি আছে, ফিজিক্যাল প্রস্তুতি আছে, কণ্ঠের প্রস্তুতি আছে, প্রকাশভঙ্গির প্রস্তুতি আছে। সবটা যখন প্র্যাকটিস করবি, তার সাথে রিহার্স করবি, ওটা খুব ইজি। প্রথমটা একটু অসুবিধা হবে, দ্বিতীয় নাটকে ইজি হয়ে যাবে। এটা এমন কিছু শক্ত কিছু রোগ নয়, সেখানে অভাব আছে, সায়েন্টিফিক ট্রেনিংয়ের অভাব আছে, প্রস্তুতির অভাব আছে, সেগুলো আছে। সেগুলো আস্তে আস্তে জানতে হবে, শিখতে হবে, বৈজ্ঞানিক ট্রেনিংটা নিতে হবে, তাহলে অসুবিধা হওয়ার কথা না। তাহলে আস্তে, এটা খুব কমন প্রবলেম, পেট খারাপের মতন আর কি, খুব কমন প্রবলেম। এটা এমনি সেরে যায়, এমন কিছু ব্যাপার না, এটা শক্তও নয়, এটা চেষ্টা করলে হয়ে যায়। তুই কিছু বলবি? নড়বি? হ্যাঁ, হ্যাঁ, অনেক সময় স্টেজে উঠে দেখা যায় যে ডায়লগ মুখস্থ আছে, কিন্তু অভিনয় করার দিকে বেশি মনোযোগ দিতে গেলে হয়তো দেখা যায় ডায়লগটা ভুলে যাচ্ছি, আবার ডায়লগটার দিকে বেশি মনোযোগ দিতে গেলে দিকে এক্সপ্রেশন হচ্ছে। সেটাকে কী করে আমরা ঘটাই? এটা মূলত কাজ ডিরেক্টরের।
কি পদ্ধতিতে উনি কাজটা করাচ্ছেন তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? ডায়লগ কোনোদিনই ভুলবেন না। ডিরেক্টরেরও কতগুলো ট্রেনিং অভিনেতার দিতে হয়। ধরুন পাঠ মুখস্থ, স্ট্যানিস্লাভস্কির মতে, উৎপল দত্তের মতে গোল হয়ে দাঁড়াও, তোমার হাতে টেনিস বল দিয়ে দেওয়া হবে, যেখানে আমরা করি এখানে এখন টেনিস বল দিই না, আমরা এখন চেয়ার ব্যারাকিং করি। চেয়ার ব্যারাকিংয়ে পাঠ মুখস্থ করাই বা পাঠ বলাই। বল প্রত্যেকের হাতে ছুড়ে দেবে, কে কাকে দেবে কেউ জানে না। গোল হয়ে দাঁড়িয়ে একে বল দিচ্ছে, ওকে বল দিচ্ছে, ও লুকছে, লুকতেই হবে, তার সাথে পাঠটা বলছে। যখন এটা সুষ্ঠুভাবে হবে সারা জীবনে আপনি 1 থেকে 10 বলুন তো, 1 থেকে 10 বলুন। 1 2 3 4 5 6 7 আপনাকে ভেবে বলতে হচ্ছে, আপনি 100 অবধি না ভেবে বলতে পারেন। পাঠটা এই স্তরে মুখস্থ হবে, আপনি যে অবস্থায় থাকুন আপনার মুখ থেকে বেরোবেই। এইবার আমি আপনাকে একটা ট্রেনিং বলছি, আপনি ধরুন পাঠটা আপনার মুখস্থ হয়ে গেছে, আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি দুটো একটা শব্দ পাল্টে অন্য শব্দ ঢুকে আমাকে শোনান তো পাঠটা। পারবেন? কেন পারবেন না? ওইটা আপনার বসে গেছে। আমাদের বড়রা আমাদের বলতো পাঠটা বসিয়ে নেয়, আমাকে তরুণরাও বলতো ওরে পাঠটা বসিয়ে নে মানে এটা করা যায় না। চালু নাটকের ডায়লগ আমি এখানে অনেকবারই টেস্ট করেছি, এই দুটো শব্দ পাল্টে বলতো পুরো ডায়লগটা কি আছে, ঠিক ওই সময় ওইটাই বেরিয়ে যায়, ও বলতেই পারে না। পারে কারা? উৎপল দত্তের মতো, উৎপল দত্তের মতন আর্টিস্ট পারে, সৌমিত্রের মতন আর্টিস্ট পারে। গ্যালিলিও করতে করতে বিভাসদাকে বললো কানে কানে, গ্যালিলিওর সিরিয়াস সিন, সেখানে গ্যালিলিও ওই ফরাসি একটা নল চুরি করে নিয়ে এসে বলে সেটা আমার আবিষ্কার, মানে খচ্চর লোক ছিল তো, সেটা দেখছে বিভাস, এরকম আকাশ দেখাচ্ছে বিভাসদাকে, বিভাসদা একটা চরিত্র অভিনয় করছে, আর ও একটা অভিনয় করছে সাগরেদো, বিভাসদা করছিল গ্যালিলিওতে সাগরেদো, দেখো সাগরেদো দেখো, এরকম দেখাচ্ছে। আর কি বলছে কানে কানে গ্যালিলিও বলছে, বিভাস ফার্স্ট সিটের মেয়েটা দেখেছো কি মোটা? বিভাসদা বলে না আমার কেঁপে গেছি আমি। শম্ভুদা কি বলছে? বলে এইটাই কিন্তু ওর কনসেন্ট্রেশন, শম্ভুদার কনসেন্ট্রেশন ওই রকম বলা। বললো আমরা তো কেঁপে গেলাম, ওনার কোনো অসুবিধা নেই। উৎপলদাও তাই, কখন কি বলে দেবেন কেউ জানে না। শিশির ভাদুরী অভিনয় করছেন, দুজন গল্প করছে, থেমে গেছেন, থেমে গিয়ে বলবেন আপনার এখানে আসেন কেন? এটা নাট্যশালা, গল্পের জায়গা, যান এখান থেকে পালান, টিকিট ফেরত নিয়ে চলে যান। আবার স্টার্ট করলো রামের পাঠ, কোনো অসুবিধা হচ্ছে না। সবাই পারবে না, কিন্তু এইটা যদি টেস্ট করেন 1 2 3 4 মতন বলবেন যখন পাঠ, সারা জীবনে ভুলবেন না। আমি ধরুন, সবাই বলে বয়স হয়ে গেলে স্মৃতিশক্তি কমে যায়, এটা সর্বৈব মিথ্যা। সৌমিত্র চট্টোপাধ্যায় 80 ছাড়িয়ে 87 হয়ে যাচ্ছে, 85 87, অভিনয় তো করে যাচ্ছেন, তাহলে স্মরণ শক্তি নেই এটা তো কেউ বলতে পারবে না। এইবার ধরুন আমরা মনে রাখতে চাই না, মনে রাখি না, যেটা ভালোবাসার মতন জিনিস সেটা তো বলি না। আমাকে কেউ বললো ওরে তোকে না একটা চাকরি দেবো, তুই একটা ফোন নাম্বার লিখে নে, গেলেই চাকরি, বল নাম্বারটা বল, কাগজ নেই কিচ্ছু নেই, নাম্বারটা বল না, সে তো মাথায় ক্যারি করে নিয়ে আসে, কারণ চাকরির ব্যাপার আছে, সেটা বলে না। থিয়েটারকে ভালোবাসলে কেউ পাঠ বলে না, থিয়েটারে ফাঁকি মারলে পাঠ বলে, পরিষ্কার। আমরা একটা ঐতিহাসিক নাটক করতাম, সেটা দীর্ঘদিন রিহার্সাল করেছিলাম, কারো মুখস্থ হচ্ছিল না। আমি চাইছিলাম যে একজনের কথা শেষ করে আর একজনের মধ্যে কতটা জুড়ে থাকবে, গ্যাপ থাকবে না, সেটা দীর্ঘদিন ধরে আমি চেষ্টা করেছি, পরে ওরা পেরেছে। তো একজন আমাকে বললো তোমার এই নাটকটা দেখতে দেখতে না আমার ভয় লাগছিল, যদি কেউ আটকে যায়, তখন রাজতন্ত্র, যদি কেউ আটকে যায় মাথা মারা যাবে, রে পট 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 ডায়লগ হয়ে যাচ্ছে, একজন যদি আটকে যায় তাহলে গেল। কিন্তু কোনোদিনই আটকায়নি, সেইভাবে আমরা রিহার্সাল করেছিলাম। সেই নাটকের সংলাপ, নাটকটা প্রথম নেমেছে 80 সাল, পরে 84 সাল, ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের অ্যাওয়ার্ড পেয়েছিলাম। সেই নাটকের সংলাপ এখনও আমার মুখস্থ আছে, কারণ নাটকটা আমার প্রথম নাট্যরূপ করা জীবনে, যার ফলে এত ভালোবাসার নাটক। অন্য নাটকের সংলাপ কিছু কিছু মনে আছে, কিন্তু এই নাটকের সংলাপ আমি ভুলতে পারি না। এক হচ্ছে আমার জীবনের প্রথম নাট্যরূপ, আর 2 নম্বর নাটকটা আমার এত প্রিয় নাটক এখনও, কার ফলে ওইটা ভুলবো না কোনোদিন। ভয় করছে মালতী, ওই যে দূরে যে মিনারটি দেখছো, হ্যাঁ হ্যাঁ, এই পুরো ডায়লগটা আমি মাঝে একটা অনুষ্ঠানে গেছিলাম, সবাইকে কিছু না কিছু করতে হবে, আমি কি করব, কবিতা টবিতা কবে ভুলে গেছি, মনেও আর নেই। এক সময় আবৃত্তি করতাম, তখন মনে ছিল, এখন নেই। না কিছু একটা করুন, কিছু আমাকে বাঁচাবে, তখন রাজতন্ত্র,
আমি এই ডায়লগটা পুরো বললাম, ওদের খুব ভালো লাগলো, আমারও আরও ভালো লাগলো যে আমার মুখস্থ আছে, এই রে আটকে যায়নি, একেবারে তো আটকে যায়নি, ভালোবাসতাম, মুখস্থ আছে। কাজেই অনেকে দেখি মুখস্থ হয়ে গেছে, অ্যাকশনের গণ্ডগোল হয়, সেটা কম রিহার্সালের জন্য হয়। রিহার্সালের পরিমাণ অনেক বাড়াতে হবে এবং তার একটা সাইন্টিফিক জায়গা আছে। রিহার্সাল সবসময় একরকমভাবে করলে হয় না, রিহার্সাল নানা রকমভাবে করতে হয়, নানা রকম তরিকা আছে, সেগুলো পরিচালক বার করে, এগুলো অভিনেতা বার করে না। তাকে পরিচালকের কাজ অভিনেতা থেকে বেস্ট কাজটা বার করা, বেস্ট কাজটা, এবং কিভাবে বার করবে, যেটা ব্রেকটের উদাহরণ দিলাম, সেটা পরিচালকের ব্যাপার, সেটা অভিনেতার ব্যাপার না। যদি ক্রিয়েটিভ পরিচালক হয় আর ক্রিয়েটিভ অভিনেতা হয়, তখন ব্রেকটার হেলেনে ভ্যাগেল হয়। তা যদি না হয়, অনেক সময় দেখা যায় পরিচালক ততটা ভালো নয়, যেটা দেবশঙ্করের ক্ষেত্রে এখন ঘটে। দুর্বল পরিচালক, দেবশঙ্কর সবল অভিনেতা, তা সবসময় দেখা যায় অভিনেতা টেনে নিয়ে বেরিয়ে চলে গেল, পরিচালনার কাজ খুবই কাঁচা, এরকমও আমরা দেখি, মনে হয়। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মনে হয় যে ভালো পরিচালক, ভালো অভিনেতা হলে যে জায়গাটা পাওয়া যায়, সেটা সবসময় হয় না। রিহার্সাল পদ্ধতির ব্যাপার আছে, যে পদ্ধতি এক পদ্ধতিতে রিহার্সাল করলেই মুশকিল, সব নাটক এক পদ্ধতিতে হওয়া উচিত না। অর্থাৎ একটা নাটক যে পদ্ধতিতে করেছো, পরের নাটকটা ওই পদ্ধতিতে রিহার্সাল গেলে হবে না। অর্থাৎ আমি অত অনেক বছর ধরে আমাকে একজন জিজ্ঞেস করলো যে আপনার তো এরকম একটা অসুখ, অক্সিজেন নিয়ে আপনি ঘোরেন, আপনি রিহার্সাল করেন কি করে? কেন রিহার্সাল করার কি অসুবিধে? এই যে আপনি পার্ট দেখান, তখন উঠতে হয় না? না, আমি উঠি না, তো অন্তত বছর 20-22 তো আমি উঠিই না, আমি চেয়ারে বসেই কাজ করি। যদি না আমার দেখাবার প্রয়োজনই হয় না। আমি যদি অভিনেতাকে বোঝাতে পারি, অন্তত কৃষ্টির যারা পুরনো আছে তাদের আমাকে অভিনয় করে দেখাতেও হয় না, আমি বিশ্লেষণ করব, আমার কাজ তার থেকে ভালোটা বার করা। এখন নতুনদের ক্ষেত্রেও আমি কি উঠে দাঁড়িয়ে দেখাই ওদের উঠে দাঁড়িয়ে আমি দেখাই, লাস্ট নাটকও আমি দেখাইনি কাউকে। এবং আমি যেভাবে বিশ্লেষণ করে দিই, ওরা করে, ভুল হলে আবার বলি আবার কর, হোম টাস্ক থাকে, দাঁড়িয়ে যায়। পরিচালক কেন দৌড়দৌড়ি করবে? সেটা অনেক পুরনো আইডিয়া। সেখানে ওই যার কথা বললাম, ডিউক, সবাই শুয়ে পড়লো মুখ বুঝে, ডিউক করতেন, ডিউক দৌড়তেন, সবাইকে দৌড়তে হতো। ডিউক কখনো রিহার্সাল রুম ছেড়ে রাস্তায় চলে গেলেন, সব একটা রাস্তায় চলে গেল, আবার উনি ফিরে এলেন, সবাই ফিরে এলো। সেই দিনের মোশন মাস্টারের দিন তো নেই। পরিচালনার কাজটা ডেস্কে বসে হয়, পরিচালকের কাজ দৌড়দৌড়ি করা নয়, পরিচালকের কাজ বিশ্লেষণ করা এবং বেস্ট কাজটা করা, তার লেআউট করা, তার ডিজাইনিং করা। কিন্তু সে অভিনয় দেখাবে না। অভিনয় কেন দেখাবে? অভিনয় দেখাবার কাজ পরিচালকের নয়। এবার যদি দেখা যায় যে একেবারে পারছে না, তখন তাকে অনেক ইঙ্গিত আছে, আকার ইঙ্গিত আছে, বোঝানোর জায়গা আছে, যেখান থেকে তুমি ধরার চেষ্টা করো। মনে রাখতে হবে এইটা সব সময়, যে আমি একটা বেগুন গাছ লাগিয়েছি বাড়িতে, একটা এরকম বেঁকা বেগুন হয়েছে, গায়ে একটা স্পটও আছে, পোকাও থাকতে পারে। আমি ওই বেগুনটা কিন্তু সবাইকে ডেকে ডেকে দেখাই, দেখ আমার গাছের বেগুন। এবার বাজার থেকে একটা সুন্দর বেগুন কিনে নিয়ে এসে পাশের বাড়ির লোককে দেখানো যায়, এই দেখুন আমার গাছে এই বেগুনটা হয়েছে। না, কেন গ্যাস দেন? ওই তো পোকা বেগুনটা আপনার গাছে ঝুলছে। কাজেই ডিরেক্টর যদি দেখিয়ে দেয়, তাকে যদি নকল করতে হয়, তাহলে তো কেনা বেগুন হয়ে গেল। নিজের জিনিসের প্রতি মমত্ব থাকে, যখন অভিনেতা নিজে তার চরিত্র তৈরি করে, তখন সে চরিত্রটা নিজের মতন করে পায়, তখন বলতে পারে। না, আমাদের দেশে একটা ব্যাপারই আছে, যখন অভিনেতাকে দর্শক সমালোচনা করে যে আপনার অভিনয় না ঠিক ফুটলো না, আমি কি করবো, ডিরেক্টর যেরকম দেখিয়েছেন, ট্রান্সফার হয়ে যায় ডিরেক্টরের উপরে। এবার যদি বলে আপনার অভিনয়টা দারুণ হয়েছে, এতদিন আমি খেটেছি না চরিত্রটা নিয়ে, কি খাটা খেটে, তখন ডিরেক্টর নেই ওখানে। এটা থাকেই, এটা সব থিয়েটারই থাকে। কিছুদিন থিয়েটার করলে অভ্যাসগুলো দূর হতে পারে, না হলে দূর হয় না। এটা এরকম বলে, খারাপ হলে ডিরেক্টরের ঘাড়ে, ভালো হলে নিজের দেখে নিয়ে নেওয়া। কিন্তু মূল জায়গাটাই ধরা যায় না থিয়েটারে, কোনটা কি এইটা বুঝতেই হবে ভালো থিয়েটার করতে গেলে। মাঝারি থিয়েটার সবাই করে লাভ কি আছে? চেষ্টা করতে হবে ভালো থিয়েটার, যতদূর সম্ভব ভালো থিয়েটার করা যায় সেই চেষ্টা আমাদের করা উচিত। এবার হয়তো ততটা হলো না। আর কারো প্রশ্ন আছে? যারা যারা যাবে চলে যান। হ্যাঁ হ্যাঁ, আয় আয়। তাহলে আজকে আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি। হ্যাঁ।